তো ক্যাপাসিটর চলছিল, ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ারলি শেষের পথে। এখন আমরা লাস্ট কিছু ওই ছোটো ছোটো টপিকগুলো, ওই এন্ট্রান্সগুলোর জন্য মেনলি নেট আর যেই জন্য যেগুলো ইম্পর্টেন্ট খুব, সেগুলো অ্যাডিশনালি করব, মানে বোর্ডসের জন্য নিয়ারলি কমপ্লিট বলে নিতে পারো। কিছু অ্যাডিশনাল টপিক করতে হবে, তো সেগুলো হয়তো বইতে ডিরেক্টলি কোনো পার্টিকুলার টপিক ওয়াইজ পাবে না, তো জাস্ট কনসেপ্ট এক একটা করে বানিয়ে নিতে হবে। এখন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স অফ এ কন্ডাক্টিং বডি, একটা জাস্ট একটা হেডিংয়ের আন্ডারে কিছু শিখবো। দেখো, এটাতে বেসিক্যালি নতুন কিছু শেখার নেই, জাস্ট আমরা যে যে প্রপার্টিগুলো শিখেছি সেটা একটু সামারাইজ করছি। সিম্পল, এটা ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে মেনলি আমরা বলবো ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল অফ এ কন্ডাক্টিং বডি। কোনো একটা কন্ডাক্টিং বডি বলতে মেনলি মেটাল বডি। কোনো একটা মেটাল বডির অ্যারাউন্ডে বা মেটাল বডির ইনসাইডে যদি ইলেকট্রিক ফিল্ড বা পোটেন্সিয়ালের প্রপার্টি বলা হয়, ফার্স্টে যেটা বলা হবে, কোনো সলিড মেটাল বডি যদি বলা হয়, তার চার্জটা অলওয়েজ আউটসাইডে লোকেটেড হবে। মানে কোনো একটা সলিড মেটাল বডি, আচ্ছা এখানে পুরো একদম পয়েন্ট ফর্মেটে লিখে দিই। ফার্স্ট কি বলবো তাহলে, যে চার্জ অফ এ কন্ডাক্টিং বডি, চার্জ অফ এ কন্ডাক্টিং বডি located always outside the surface or outer surface বলো। outside the surface of the conductor, বডিটা সারফেসে এক্সিস্ট করবে। এখানে কিন্তু আমি একটা বলছি অফ এ সলিড কন্ডাক্টিং বডি, মানে পুরো একটা সলিড মেটেরিয়াল, সে যে শেপেরই হোক, আরবিট্রারি শেপের হতে পারে, বাট সলিড হতে হবে বডিটাকে। সলিড মিনস মেটেরিয়াল দিয়ে পুরো কমপ্লিটলি ফিল আপ হতে হবে, ভেতরে কোনো ক্যাভিটি থাকা যাবে না, ভেতরে কোনো গ্যাপ থাকা যাবে না, হলো হলে চলবে না। এটার জন্য আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা হবে, আউটসাইডে যদি সব চার্জগুলো এক্সিস্ট করে, তাহলে আমরা নর্মালি গস ল দিয়ে যেভাবে এক্সপ্লেন করি, যে সব কোনো একটা আরবিট্রারি ধরে নাও, তাহলে তাতে যদি কোনো চার্জ দিয়ে দেওয়া হয় এই বডিটাতে, সব চার্জটা একদম আউটার সারফেসে, ধরো পজিটিভ চার্জ দিয়েছি, তাহলে সব চার্জটা অনলি সারফেসে এক্সিস্ট করছে। তাহলে গস ল অ্যাপ্লাই করে যদি আমি ইমাজিন করি যে কোথাও কোনো পয়েন্টে যদি ডিসকাস করি, যে সাপোজ আমি যে কোনো জায়গায় ইমাজিন করলাম যে একটা গসিয়ান সারফেস, স্পেরিক্যাল হোক বা কোনো আরবিট্রারি সারফেস, তাহলে সেখানে যদি চার্জ এনক্রস বলি, জিরো হয়ে যাবে, ইনসাইডে চার্জ নেই। তো এটা কিন্তু আমি কন্ডাক্টিং বডি প্রপার্টি বলছি। চার্জগুলো কি হয়, অ্যাকচুয়ালি চার্জ কেন আউটসাইডে লোকেটেড হয় সেটা যদি বলা হয়, সিম্পল বলবো, কোনো একটা বডিকে যদি চার্জ দেওয়া হয়, এই চার্জগুলো নিজেদের মধ্যে একটা রিপালশন আছে, নিশ্চয়ই এই পজিটিভ চার্জগুলো একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে থাকতে পারবে না, এদের মধ্যে রিপালসিভ ফোর্স আছে, তো ওরা চাইবে সবসময় সেপারেটেড থাকতে, যতটা পসিবল বেশি ডিস্টেন্স মেনটেন করতে নিজেদের মধ্যে। আর কোনো একটা কন্ডাক্টিং বডির ক্ষেত্রে সারফেসটা হচ্ছে সবচেয়ে বেশি ডিস্টেন্সের এরিয়া, ডিস্টেন্সের জায়গা, তো সেই কারণে অলওয়েজ চার্জগুলো আউটার সারফেসে গিয়ে, তুমি এখানে মানে চার্জগুলোকে এখানে প্লেস করলেও কন্ডাক্টিভ প্রপার্টি আছে বলে অটোমেটিক্যালি চার্জ যেখানে খুশি মুভ করতে পারে, তো অটোমেটিক্যালি সারফেসে গিয়ে লোকেটেড হবে। তাতে বললাম যে যদি কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাই, ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড যদি বলি, মানে পয়েন্টে বলতে অবভিয়াসলি আমি ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের কথা বলবো, তো সেই ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের কথা বললে গস ল অ্যাপ্লাই করলে যেভাবে, মানে যে কনসেপ্টটা মাথায় আসবে, যে কোনো গসিয়ান সারফেস ইমাজিন করো তুমি যদি ইনসাইড দেখে সলিড মেটেরিয়াল, সেখানে কিন্তু কোনো চার্জ এনক্লোজ হবে না, মানে মাস তোমাকে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে হবে। তাহলে ই ইকুয়ালস টু জিরো ইনসাইড দ্য কন্ডাক্টিং বডি। মানে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, ইনসাইড দ্য কন্ডাক্টিং বডি বলতে আমি কাদের ডিসকাশন বলছি, সলিড কন্ডাক্টিং বডি, যার ভেতরে কোনো ক্যাভিটি নেই। তুমি হঠাৎ করে একটা ক্যাভিটি ইমাজিন করবে, যে বাইরে মেটেরিয়াল আছে, একটা ক্যাভিটি আছে, ক্যাভিটির ভেতরে কোনো চার্জ রেখে দিয়েছো, দিয়ে সামথিং ডিসকাস করছো, সেগুলো করলে হবে না। আমি পুরোটাকে একটা সলিড মেটাল বডি অ্যাজ এ হোল, একটা সিঙ্গেল বডি, কোনো ভেতরে কোনো গ্যাপ ট্যাপ নেই, তো বলছি ই ইকুয়ালস টু জিরো ইনসাইড দ্য সলিড বডি, মানে মেটেরিয়াল পোর্শন যেগুলো, সেগুলোতে এটা জিরো হবে। ইভিন আরেকটা জিনিস বলতে পারি, শুধু এটা নয়, যদি এইটা, আচ্ছা আমি এরকমভাবে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা একটা সলিড বডি, তার আরবিট্রালি এরকম এটা আছে, মানে মেটেরিয়াল বলতে শুধু এইগুলো বলছি, রাইট? মেটেরিয়াল বলতে এটা বলছি, এই জায়গাটা একটা ক্যাভিটি আছে,
তো 3Dতে আমি জাস্ট বলছি এরকম একটা বডির এই সব জায়গায় মানে মেটাল পোর্শন যেটা আছে, মেটেরিয়াল পোর্শন যেখানে প্রেজেন্ট আছে, সেই পোর্শনগুলোর এই পয়েন্টগুলোতে মানে মেটালের ইনসাইডে সেটাতেও কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। ইনসাইড দ্য সলিড বডি আর ইকুয়ালস টু জিরো, এক নম্বর ইনসাইড সলিড বডির ভেতরে তো প্রত্যেকটা পয়েন্টে এটা হবেই। আর সেকেন্ড যেটা বলতে পারি মেটেরিয়াল পোর্শন, সেটাতেও কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো, এটাতেও জিরো ইলেকট্রিক ফিল্ড। আর এটা বলছি ইনসাইড দ্য মেটাল বলো, ইনসাইড দ্য মেটাল, মেটালের ভেতরে যদি বলা হয় বা মেটেরিয়াল বলছি, কন্ডাক্টিং বডির ক্ষেত্রে মেটেরিয়ালের ভেতর, মেটেরিয়াল যেখানে প্রেজেন্ট আছে তার ইনসাইডে কিন্তু ইলেকট্রিক ফিল্ডে জিরো হবে। কোনো ক্যাভিটি পোর্শনে সেখানে চার্জ এক্সট্রা প্লেস করে দিয়ে সেখানে কিছু ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট পেতে পারো। আমি যদি ব্যাপারটা এরকম এক্সাম্পল দিই যে এখানে কোনো একটা চার্জ সাপোজ বললাম, অ্যাজিউম করো এই পয়েন্টে কোনো একটা চার্জ আমি বললাম প্লেস করেছি এক্সটার্নাল, তাও কিন্তু আমি বলবো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে হবে। যেটা বললাম কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করবে না, যেখানে মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালের ভেতরে যদি কোথাও বলি, এটা যদি একটা পুরো সলিড একটা মেটেরিয়াল বলি, সলিড মেটেরিয়াল বডি যদি বলি, তারও কিন্তু ইনসাইডে কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড জিরো বলবো। যেখানে মেটেরিয়াল থাকবে তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, যেভাবেই চার্জ আশেপাশে অ্যারেঞ্জ থাকুক বা কিছু থাকুক। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো যে এটা যদি আমি বলি তাহলে গস ল এটাকে কীভাবে স্যাটিসফাই করবো, এটার একটা প্রপার্টি বলি। ধরো তুমি বলছো এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড কী করে জিরো স্যাটিসফাই করবো, না সেটার একটা ওয়ে আছে। যখনই তুমি এখানে প্লাস কিউ চার্জ সাপোজ প্লেস করে দিলে, ইমাজিন করে নাও, তাহলে অটোমেটিকলি কী করবে এই বডিটা, এই বডির এই ক্যাভিটি পোর্শন মানে এই যে সলিড পোর্শন যেটা আছে মেটেরিয়াল, সেখানে কিছু নেগেটিভ টাইপের চার্জ ইনডিউস করে ফেলবে। অ্যান্ড অতটাই এক্স্যাক্টলি ডিফারেন্টলি অ্যারেঞ্জড হবে, মানে কোথাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে না, কারণ আরবিট্রারি শেপ বলছো। কিন্তু মাথায় রাখতে হবে এই ইনডিউস চার্জগুলো এক্স্যাক্টলি মাইনাস কিউ হবে, অতটাই নেগেটিভ চার্জ প্রডিউস হবে, ইনডিউস হবে কে এই প্লাস কিউ, এটা ক্রিয়েট করবে। তাতে অটোমেটিক্যালি তুমি যে কোনো গসিয়ান সারফেস এটাকে ইমাজিন করে নাও যেখানে তুমি ইলেকট্রিক ফিল্ড জিরো বলতে চাইছো। এই যে বলছো মেটেরিয়াল ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডটা জিরো, তাহলে এখানে আমি যদি একটা গসিয়ান সারফেস ইমাজিন করে আমার গস ল তো ভ্যালিড হওয়া উচিত। তুমি যদি ইলেকট্রিক ফিল্ড জিরো করতে চাও তাহলে চার্জ এনক্লোজ জিরো করতেই হবে ওই গসিয়ান সারফেসের আন্ডারে ভেতরে। তাহলে সেটা যদি আমি ক্যাভিটিতে একটা চার্জ প্লেস করে দিই তাহলে কি করে জিরো হতে পারে, সেটা বলতে পারি যে এই চার্জটা মাস্ট একটা নেগেটিভ চার্জ এই ইনার সারফেসে ইনডিউস করে নেবে, অটোমেটিক্যালি প্লাস কিউ চার্জটা আউটার সারফেসেও আবার নতুন করে প্রডিউস হয়ে যাবে, মানে রিমেনিং চার্জ। কারণ এই বডিটা কি, আমি যদি এই ক্যাভিটির ভেতরে চার্জটা বাদ দিয়ে, এটা তো এক্সটার্নালি প্লেস করা, কিন্তু এই সলিড মেটেরিয়াল বডিটা যদি বলি তাতে কিন্তু কোনো নেট চার্জ ছিল না, তাহলে সেটা কিন্তু তোমাকে স্যাটিসফাই করতে হবে। কনজারভেশন অফ চার্জ যদি বলি, আমরা কি বলেছিলাম, আইসোলেটেড কোনো একটা বডি যদি বলা হয় বা আইসোলেটেড সিস্টেম যদি বলা হয়, এই চার্জটা এর সঙ্গে কন্ট্যাক্টে নেই, তাহলে এই মেটাল বডিটা ইটসেলফ আইসোলেটেড, তাহলে তার এই যে ইনসাইডে ক্যাভিটিতে একটা চার্জ প্লেস করার জন্য ইনডিউস হলো, ও ইনডিউস করলো এটা, সেই মাইনাস কিউ ইনডিউস চার্জটা কনজারভেশন মেনটেন করতে গিয়ে এটার জন্য অটোমেটিক্যালি এখানে একটা প্লাস কিউ ইনডিউস হলো, কোনটা অ্যাপিয়ার হলো আউটার সারফেসে। তো সেরকমভাবে বলতে পারি যে এখানে কিন্তু এনিহাও ইলেকট্রিক ফিল্ড মেটেরিয়ালের ইনসাইডে কিন্তু জিরো স্যাটিসফাই হয়েই যাবে, যে কোনোভাবেই হোক ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, নেক্সট যদি ফিল্ডের ব্যাপারে বলি, সাপোজ থার্ড বলছি ইলেকট্রিক ফিল্ড যাদের ক্ষেত্রে যেরকম হয়, ধরো আমি কোনো একটা চার্জ মেটাল বডি বলছি আরবিট্রারি কিছু, সেটা হলো বা সলিড সেটা ম্যাটার করে না, কারণ আমি কি বলবো চার্জটা অলওয়েজ আউটার সারফেসে এক্সিস্ট করবে। ধরে নাও কোনো একটা বডিকে চার্জ করেছি, তাহলে কিছুটা আমি যদি চার্জ এরকম অ্যাপ্লাই করি একটা বডিতে, তাহলে এবার আমাকে বলো যে ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে। ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে যদি বলি তাহলে আমি বলবো এই ক্লোজ টু দ্য সারফেস, এটা তো কোনো আরবিট্রারি মানে কোনো রেগুলার শেপ নয় যাদের জন্য আমি বলতে পারি যে এই বডিটা এরকম সিম্পল, আমি যে কোনো পয়েন্টে বলতে পারি। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বডিটার এই আরবিট্রারি শেপের জন্য, এই বডিটার এই আরবিট্রারি শেপের জন্য আমি বলতে পারি যে যে পোর্শনে যেরকম কার্ভেচার আছে সেই ওয়াইজ কিন্তু চার্জটা রিডিস্ট্রিবিউট হবে। মানে ব্যাপারটা এরকম বলছি, তুমি যদি এটা স্পেরিক্যাল বডি বলতে, এক্স্যাক্টলি একটা স্ফিয়ার বলতে, তাহলে কেমন হতো, প্রত্যেকটা পয়েন্টে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক চার্জের ডিস্ট্রিবিউশনটা একদম ইউনিফর্মলি হতো, যাতে করে প্রত্যেকটা জায়গায় ডেন্সিটিটা ইকুয়াল হতো, সারফেস চার্জ ডেন্সিটি যেটা বলছি। কিন্তু এই বডির ক্ষেত্রে এই কার্ভেচার যে ডিফারেন্স না, ডিফারেন্ট পোর্শনে, সাপোজ আমি বলছি একটু রাফনেস আমি আনি, সাপোজ ডিফারেন্ট পোর্শনে যে কার্ভেচারগুলো ডিফারেন্ট দেখছো, তাতে কিন্তু আমি বলতে পারি চার্জগুলো ডিস্ট্রিবিউট হবে ডিফারেন্টলি, অ্যান্ড সেটা ডিপেন্ড করবে। সিম্পল ভাবো, আমরা যদি এই স্ফিয়ারের জন্য চার্জ ডেন্সিটি বলতাম, তাতে কি পেতাম যে এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে
জাস্ট আমি আউটার সারফেসে বলছি। এটা আমরা জানি যে জাস্ট এটা একটা মেটাল সলিড হোক, হলো হোক, এনিহাও আমরা যদি চার্জ কিছুটা স্টোর করে দিই তাহলে পজিটিভ চার্জ বললাম, আমি মাস্ট বলবো ইউনিফর্মলি চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এরকম ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার যদি বলি, ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার নয়, চার্জ দিয়ে দিলে অটোমেটিক্যালি এই যে সারফেসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, তার জন্য এই স্ফিয়ারের জাস্ট আউটার কোনো পয়েন্টে বলছি, জাস্ট মানে একদম সারফেসেই বলতে পারো, তা সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের আমরা এক্সপ্রেশন বলেছি অন দ্য সারফেস, যেটা ইলেকট্রিক ফিল্ড আমরা কি লিখেছি, ই ইকুয়াস টু স্ফিয়ারের জন্য সিম্পল ভাবো, ই ইকুয়াস টু হচ্ছে কে মানে 1/4πε0, আর কিউ চার্জ যদি দেওয়া হয় কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। জাস্ট আমি ক্যাপিটাল আর রেডিয়াসে যদি স্ফিয়ার ইমাজিন করি, তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারি না যে ই প্রপোর্শনাল টু আর স্কোয়ার, ই প্রপোর্শনাল টু আর স্কোয়ার বলছি না, 1/r² বলছি, ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু 1/r²। আচ্ছা, এইটাকে আরেকটা ওয়েতে আমরা ডিসকাস করছি পরের কেসে। ধরো এইরকম আরবিট্রারি কোনো বডি বলছি, আমরা কিন্তু এই কেসটা গস ল অ্যাপ্লাই করে করেছিলাম যে জাস্ট কোনো আরবিট্রারি শেপের বডির জন্য ইলেকট্রিক ফিল্ড জাস্ট সারফেসের নিয়ারে কোনো পয়েন্টে, মানে একদম সারফেসে ঘেসেই বলতে পারি, সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বলেছিলাম পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে ফর এ মেটাল বডি। কেন? মেটাল বডির ক্ষেত্রে চার্জটা ইচ্ছে মতো ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে, সেই কারণে ওরা নিজেরা এমনভাবে ডিস্ট্রিবিউট হবে যেন ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার হয়, অ্যান্ড তার যে ভ্যালু হয় সেই ই ইকুয়াস লিখেছিলাম কত, সিগমা বাই এপসাইলন নট। গস ল এর প্রুফ দেখবে পেয়ে যাবে এটা, ই ইকুয়াস টু সিগমা বাই এপসাইলন নট, মানে ওই লোকাল চার্জ ডেন্সিটি যেরকম হবে সেইটার উপর ডিপেন্ড করে ইলেকট্রিক ফিল্ডটা ওর নিয়ারে কোনো পয়েন্টে সেরকম হবে। এখন আমি এই বললাম আরবিট্রারি শেপের বডির জন্য প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক চার্জ ডেন্সিটি, যেটা সারফেস চার্জ ডেন্সিটি, সেটা ইকুয়াল হবে না। তো ইলেকট্রিক ফিল্ড যদি আমি এটা বলি অ্যান্ড সিগমার সঙ্গে প্রপোর্শনাল বলি, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইলেকট্রিক ফিল্ডটা কেমন, ইলেকট্রিক ফিল্ড বলছি, চার্জ ডেন্সিটিটা কেমন হবে, চার্জটা ডিস্ট্রিবিউট হবে কেমন করে। দেখো, আমরা নর্মালি যদি বলি এর জন্য চার্জ ডিস্ট্রিবিউশন, ধরো আমি সিগমা বলছি এই পার্টিকুলার বডিতে, সিগমা ইকুয়াস টু কত লিখবো, সিগমা ইকুয়াস টু সিম্পলি আমি বলবো যে এখানে কতটা চার্জ দেওয়া হয়েছে রেগুলার শেপের বডির জন্য বাই 4πR²। তাহলে কার্ভ কেসে আমি এটা বলতে পারি যে সিগমা প্রপোর্শনাল টু হচ্ছে 1/r²। এখন এই রেগুলার শেপের বডির জন্য তো এটা ঠিক আছে, কিন্তু ইরেগুলার শেপের কোনো বডি যদি বলা হয় তার ক্ষেত্রে আমি বলতে পারি যে এইগুলোকে লোকাল এক একটা স্পিয়ার ভাবতে হবে, মানে স্পেরিক্যাল পার্ট। দেখো, আমি এটাকে যদি ইমাজিন করি তাহলে এরকম একটা স্পিয়ারের পার্ট ইমাজিন করতে পারি, এই পোর্শনটা ধরো এই পয়েন্টে আমি চার্জ ডেন্সিটি চাইছি, তাহলে সেটাকে ইমাজিন করে নেবো এরকম টাইপের একটা স্ফেরিক্যাল বডি হলো। যদি আমি এই পয়েন্টে বের করতে চাই তাহলে সেটাকে ইমাজিন করবো এরকম টাইপের একটা ছোট্ট স্পিয়ার করতে পারি। তাহলে সেখানে দেখো রেডিয়াসগুলো অটোমেটিক্যালি কমবে, এই রেডিয়াস যা সেই রেসপেক্টে এই পয়েন্টের রেডিয়াসটা অনেকটা কম। তাহলে চার্জ ডেন্সিটি যদি আমি এখানে বলি, এটা যদি সিগমা 1 বলি, এটা যদি সিগমা 2 বলি, আমি বলবো সিগমা 1 কি হবে, এই যে এই প্রপার্টি ফলো করো, এখান থেকে যদি আমি লিখি চার্জ ডেন্সিটি এই দুটো জায়গায় কম্পেয়ার করি যদি বলবো, তাহলে বলবো যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস স্কোয়ার, যেখানে কার্ভেচার যত বেশি রেডিয়াস যত কম সেখানে চার্জ ডেন্সিটি তত বেশি হবে, রেডিয়াস যত কম চার্জ ডেন্সিটি তত বেশি, তাহলে সিগমা 1 থেকে সিগমা 2টা গ্রেটার হবে। আর এই প্রপার্টি ফলো করে তুমি কি লিখবে এখন, এই যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট, তাহলে আমি বলতে পারি এই পয়েন্টে যেখানে চার্জ ডেন্সিটি অনেকটা স্ট্রং, সেইখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, এই কার পোর্শন আমি বলবো কিরকম, এরকম ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেখানে যে ইলেকট্রিক ফিল্ডটা বলছি ধরো E2, আর এই কার পোর্শনে এরকম ইলেকট্রিক ফিল্ড ধরো E1 বলছি, তাহলে সেখানে আমি বলবো সিগমা যেহেতু বেশি, সিগমার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে E1 এর থেকে E2টা মড ওয়াইজ গ্রেটার হবে, অনেকটা স্ট্রং হবে। তাহলে আমি বলতে পারি যেখানে কার্ভেচার যত বেশি চার্জ ডেন্সিটি অটোমেটিক্যালি স্ট্রং হবে, আর চার্জ ডেন্সিটি বেশি হওয়া মানে অটোমেটিক্যালি তার নেয়ারে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হবে। এটা উপর বেস করে অনেক টাইপের ইলেকট্রিক অ্যাপ্লিকেশান আছে, যেমন লাইটনিং কন্ডাক্টর। লাইটনিং কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, লাইটনিং কন্ডাক্টরটাকে বানানো হয় এরকমভাবে, একটা শার্প এজ বানানো হয়, অনেক কটা শার্প এজ দিয়ে বানানো এরকম একটা কন্ডাক্টর। এতে কি হয়, এই জায়গাটায় চার্জটা অনেক ডেন্স ক্রিয়েট হয়, যে ইন্ডাকশানের জন্য যে চার্জ প্রডিউস হবে, এই এজটা তুমি ভেবে নাও, এই যখন কোনো শার্প এজ একটা সুচের ডগার মতো, তো সেই এন্ডটা কার্ভেচার যদি ভাবি কতটা স্মল রেডিয়াসের একটা পার্ট হবে, ছোট্ট না আর টেন্স টু 0, তাহলে সেখানে আমি বলতে পারি চার্জ ডেন্সিটিটা সিগমা টেন্স টু ইনফিনিটি, হিউজ বলবো, প্রচুর হাই, ভেরি হাই বলবো। তাহলে অটোমেটিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা ওর আশেপাশে খুব স্ট্রং হবে, যেই কারণে ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হলে ওর আশেপাশে ক্লাউডকে ও অ্যাট্রাক্ট করতে পারবে অনেকটা স্ট্রংলি। মানে আমি বলতে পারি লাইটনিং কন্ডাক্টরটা অটোমেটিক্যালি অন্য কোনো দিকে ক্লাউডটাকে না ডেভিয়েট করিয়ে, মানে মিনস ও একটা পাথ ক্রিয়েট করে দেবে, বা বেসিক্যালি ওকে এই দিকেই অ্যাট্রাক্ট করাবে, ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং বলবো, অনেকটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ওর নেয়ারে ক্রিয়েট হবে ওর আশেপাশে,
এই এজের অ্যাবাউটে প্রত্যেকটা এজটা ওইরকম স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, যেই কারণে কোনো চার্জ বডি অ্যাট্রাক্টেড হতে চাইবে এই শার্প এজগুলোর দিকে। তো সেখানে আমি বলতে পারি ইলেকট্রিক ফিল্ডটা অনেকটা স্ট্রং হয়। হয়েছে? আচ্ছা, এটা একটা প্রপার্টি শিখলাম যে ইলেকট্রিক ফিল্ডটা চার্জ ডেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল কোনো একটা মেটাল বডির জন্য, তার এক্সপ্রেশনটা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা কাজে লাগে। গস ল এর ইভিন প্রুফটাও কিন্তু এখানে করে রাখতে হবে, কোনো ইয়ারে এসছে বোর্ডসেও। আচ্ছা, এগুলো যেগুলো করছি এগুলো জাস্ট প্রপার্টি, মানে কোনো এমসিকিউ সলভ করা, কোনো এন্ট্রান্স মানে যেই বা নিটের জন্যই মেনলি আমি করছি। তো এগুলো ডিরাইভ করার কিছু নেই, জাস্ট প্রত্যেকটা ভালো করে দেখে বুঝতে হবে ব্যাপারগুলো, নিজেকে প্রুভ করে মানে এক্সামের জন্য প্রুভ করার কিছু করতে হবে না, সিম্পল জাস্ট ফ্যাক্টগুলো বুঝতে হবে। ওকে, এবার আমি পোটেনশিয়ালের ব্যাপারে বলছি। পোটেনশিয়াল সাপোজ বলছি, তাহলে এখানে এই পয়েন্টটাতে কী পেলাম, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে চার্জ ডেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল হবে, চার্জ ডেন্সিটি সেখানে তত বেশি হবে, যে কোনো কন্ডাক্টরের শার্প এজ যেখানে হবে সেখানে চার্জ ডেন্সিটি তত বেশি হবে। এই বডিটার আমি এখানে চার্জ ডেন্সিটি সবচেয়ে লো বলবো, এখানে সেই চার্জ ডেন্সিটি সবচেয়ে লো, এখানে তার থেকে একটু গ্রেটার, এই পয়েন্টটা আরও গ্রেটার, এরকমভাবে কার্পনেস যেখানে যত বেশি চার্জ ডেন্সিটি তত স্ট্রং, তার নিয়ারে ইলেকট্রিক ফিল্ডটাও ততটা স্ট্রং হবে। হ্যাঁ, করোনা ডিসচার্জ বলে এখানে একটা ফ্যাক্ট আছে। করোনা ডিসচার্জ ব্যাপারটা কীরকম, করোনা ডিসচার্জ যদি ভাবতে চাও কীরকম হয় দেখো, সিম্পল আমি এই এক্সাম্পলটা বলি। ধরো আমি আরবিট্রারি কোনো একটা বডি বলছি, সেইটাতে কি করেছি, খুব শার্প একটা এজ বানিয়েছি, হয়েছে। এই বডিটাতে বলছি প্রচুর অ্যামাউন্টে পজিটিভ চার্জ দেওয়া, হিউজ পজিটিভ চার্জ দেওয়া হয়েছে, তাহলে অটোমেটিক্যালি আমি বলতে পারি এই আচ্ছা আরবিট্রারি একটু স্পেরিক্যাল নেচার আনো, তো এই স্পেরিক্যাল বডির ক্ষেত্রে এই যে এজটা বলছি, সাপোজ স্পেরিক্যাল না সরি, এই বডিটার ক্ষেত্রে আমি বলছি এই যে এজটা, সেখানে চার্জ ডেন্সিটি হিউজ স্ট্রং হবে। তুমি এখানে 10 ভোল্ট ক্রিয়েট করলে ও হয়তো 1000 ভোল্ট ক্রিয়েট হয়ে গেছে, এতটা এরকম অর্ডারে হাই হতে পারে, বা তারও বেশি আরও। তো এরকম কোনো একটা বডিকে আমি যদি বলি কোনো শার্প এজ আছে এরকম একটা বডি, তাকে প্রচুর চার্জ দিতে থাকো, চার্জ দিতে গেলে এই বডির এই পোর্শনগুলো ইজিলি নিয়ে নিচ্ছে, কিন্তু এই জায়গাটায় অনেকটা স্ট্রং ফিল হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেমন, আমি যদি এর পরে এর সারাউন্ডিংস মিডিয়ামে ডিসকাশন করি, তারা ওই ফিল্ডে পড়ে যাচ্ছে। এখানকার কোনো এয়ার মলিকুলের কথা যদি আমি ডিসকাস করি, কোনো পার্টিকুলার এয়ার মলিকুল, অবভিয়াসলি এয়ার দিয়ে সারাউন্ডেড হয়ে আছে না, তো এই যে এয়ার মলিকুলগুলোর সিচুয়েশন এখন ভাবো, এই পয়েন্টটাতে হিউজ চার্জ ডেন্সিটি হওয়ার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা ভেরি হাই, ভেরি হাই, ইলেকট্রিক ফিল্ডটা ভেরি হাই হবে। তাহলে এই স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, এতটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হওয়ার জন্য এবার অবভিয়াসলি আমি চার্জটা অনেক হাইলি গ্যাদার করেছি এর মানে এই বডিটাতে, তাতে কি হয়েছে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এই পয়েন্টটা, মানে এইখানে চার্জ বডিটাতে নর্মালি ডিস্ট্রিবিউট হচ্ছে, কিন্তু চার্জ ডেন্সিটি এমনভাবে ক্রিয়েট হয়েছে এখানে, কার্বনেস অনেক কম থাকার, অনেকটা বেশি হওয়ার জন্য, রেডিয়াস অফ কার্ভেচার অনেক কম হওয়ার জন্য, যেটা আগে ডিসকাস করলাম, এইখানে ইলেকট্রিক ফিল্ডটা ভেরি হাই হবে। এখন ইলেকট্রিক ফিল্ড ভেরি হাই হলে কি হবে বলো দেখি, এখানে আমি বলতে পারি যে এই বডির এই এন্ডে, মানে এই পোর্শনে এয়ার মলিকুলগুলো যারা আছে তাদের ক্ষেত্রে একটা পোলারাইজেশন ক্রিয়েট হচ্ছে। পোলারাইজেশন বলতে ব্যাপারটা কি বলছি না, এইটা যদি পজিটিভ এন্ডের বডি হয়, তাহলে এই এন্ডে ইলেকট্রন ক্লাউড অফ দ্য বডি অ্যাট্রাক্টেড হবে, আর নিউক্লিয়াস পার্টটা একটু সরে থাকতে চেষ্টা করবে। কোনটা, এই অ্যাটমগুলোর বলছি, অ্যাটমের ইলেকট্রন ক্লাউডটা একটু টেনে নেবে ইলেকট্রন ক্লাউডটাকে, আর নিউক্লিয়াস পার্টটাকে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আরও একটু চার্জ বেশি দাও, একই সিচুয়েশান। এইভাবে আমি বলতে পারি একটা সিচুয়েশান আসবে, নেগেটিভ পজিটিভ চার্জের যে সেপারেশনটা ক্রিয়েট হচ্ছে, নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জটা যে সেপারেটেড হয়ে যাচ্ছে বলছি, সেটা আরও স্ট্রংলি হবে। অ্যান্ড একটা সিচুয়েশান আসবে যখন এই ইনসুলেটিং মেটেরিয়াল হওয়ার পরেও এই মেটেরিয়াল থেকে ইলেকট্রিক ফোর্সটাকে খুব ফোর্সফুলি, ইলেকট্রিক ফিল্ড ভেরি হাই বলেছি, ফোর্সফুলি এখান থেকে ইলেকট্রন বের করে নিতে পারে অ্যাটম থেকে। অবভিয়াসলি কোনো একটা অ্যাটমের উপর ফোর্স যদি পড়ে, সবচেয়ে বেশি চান্স কার আগে হয়, ইলেকট্রনের, লাস্ট অরবিটে ইলেকট্রনের সবচেয়ে চান্স আগে থাকে ওটা ডিস্টর্টেড হওয়া, ওগুলো বেরিয়ে যাওয়ার, তো সেখান থেকে এই পজিটিভ চার্জ বডিটা ইলেকট্রন কালেক্ট করে নিতে পারে। এখন কি হবে, এই ইলেকট্রনটা যখন কালেক্ট করে, প্রত্যেকটা অ্যাটমের এই সিচুয়েশন হবে, একটা করে ইলেকট্রন যখন কালেক্টেড হয়ে যাবে, তখন এই ইলেকট্রনটা গিয়ে এর পজিটিভ চার্জটাকে কিছুটা নিউট্রালাইজ করবে, বডিতে যতটা পজিটিভ দেওয়া ছিল তাতে এই বডিটার পজিটিভ চার্জের অ্যামাউন্টটা কমবে। আর এই অ্যাটমগুলো সিচুয়েশন কি, অ্যাটমগুলো তো আর অ্যাটম নেই, এগুলো একটা আয়ন হয়ে গেছে, কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে কি ওভারঅল পজিটিভ আর নেগেটিভ চার্জের ডিস্ট্রিবিউশন ব্যালেন্স লস হয়ে গেছে। তাহলে সেখানে আমি বলতে পারি এই বডিটা পজিটিভলি চার্জ একটা আয়ন হয়ে গিয়ে এই পজিটিভ চার্জড বডির থেকে রিপালসিভ ফোর্স ফিল করবে এখন,
আগে একে কী করছিল, অ্যাট্রাক্ট করছিল, এই নেগেটিভ পার্টটাকে আলাদা করে নিয়ে পজিটিভ পার্টের দিকে সরে গেছিলো। এখন এই ইলেকট্রনটা এর কাছ থেকে যখন খুব ফোর্সফুলি কেড়ে নিয়েছে, এই বডিটা অ্যাজ এ হোল একটা পজিটিভ আয়ন হয়ে গেছে। কোনটা? অ্যাটমটা, এয়ার মলিকুলটা। তাহলে সেই এয়ার মলিকুলটা যখন পজিটিভ আয়ন হয়ে গেছে, তখন এই পজিটিভ বডিটা ইলেকট্রনগুলো গিয়ে পজিটিভ চার্জটাকে একটু কমিয়েছে, কিন্তু আলটিমেট তো জিরো করে দিতে পারেনি, এটাতে হিউজ চার্জ আছে। তো এই পজিটিভ বডিটা তখন এই পজিটিভ আয়নটাকে হিউজ একটা রিপালসিভ ফোর্স দেবে, যার জন্য খুব স্ট্রংলি রিপালসিভ ফোর্স নিয়ে এই এয়ার মলিকুলগুলো মুভ করতে স্টার্ট করবে। তাহলে এখানে একটা এয়ার সার্কুলেশন স্টার্ট হয়ে যাবে না, সব এয়ার মলিকুলগুলো আসছে, নিউট্রাল এয়ার মলিকুল, তারা এরকম এসে খুব স্ট্রং ফিল্ডে পড়ে গিয়ে কী হচ্ছে, তার থেকে ইলেকট্রন এক্সট্রাক্টেড হয়ে যাচ্ছে, আর রিমেনিং পোর্শনটা মানে পুরো অ্যাটমটা এজ এ হোল পজিটিভ আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। পজিটিভ বডি আর পজিটিভ আয়নের মধ্যে রিপালশনের জন্য মলিকুলটা এয়ার মলিকুলটা রিপালসিভ ফোর্সেস খুব স্ট্রংলি রিপালসিভ ফোর্স ফিল করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা এয়ারের সার্কুলেশন হচ্ছে না, আর এটাতে কি হচ্ছে, এই বডির চার্জটা আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে, চার্জটা রিলিজ করে, স্প্রেইং অ্যাকশন এটাকে বলা হয়। মানে যেন এখান থেকে চার্জ রিলিজ করছে, এখান থেকে এয়ার একটা ফ্লো পাবে তুমি। তো এইটাই বলছি করোনা ডিসচার্জ, এখান থেকে চার্জ রিলিজ করা। অ্যাকচুয়ালি চার্জ রিলিজ করছে না, বাইরে থেকে নেগেটিভ চার্জ নিয়ে নিচ্ছে, তাতে করে মলিকুলগুলোকে আয়নাইজ করে বের করে দিচ্ছে, পজিটিভ আয়নে কনভার্ট করে এয়ার মলিকুলকে দূরে সরে দিচ্ছে। ওকে, নেক্সট আমি বলছি পোটেনশিয়ালের ব্যাপারটা। পোটেনশিয়াল বলতে কি বলেছিলাম আমরা, আমরা অনেক টাইপের পোটেনশিয়াল শিখেছি, মেনলি মেটাল বডির ক্ষেত্রে, মানে কোনো সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে পোটেনশিয়ালের প্রপার্টি কী কী শিখবো। তো পোটেনশিয়াল যদি আমি বলি যে পোটেনশিয়ালের প্রপার্টি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিসে? অবভিয়াসলি উইথিন দ্য মেটেরিয়াল। এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে, উইথইন দ্য মেটেরিয়াল অফ কন্ডাক্টর। মানে ব্যাপারটা কেমন, যদি আমরা এটা এই বডি আর এই দুটো বডি ইনিশিয়াল ডিসকাস করেছিলাম, এটা একটা সলিড বডি যদি বলা হয়, প্রত্যেকটা জায়গায় মেটেরিয়াল আছে, তাহলে সারফেসে যা পোটেনশিয়াল হলো, আমি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলেছি, অ্যান্ড সেই কনস্ট্যান্টের ভ্যালু যেটা, সেটা এইটা কনস্ট্যান্ট বলছি, আর ইকুয়াল টু, এই কনস্ট্যান্টটা হচ্ছে ইকুয়াল টু ভি ইকুয়াল টু পোটেনশিয়াল, মানে ভি মানে পোটেনশিয়াল বলছি, এটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস, অন দ্য সারফেস। সারফেসের ওপর পোটেনশিয়াল যেটা, সেই ভ্যালুটাই কনস্ট্যান্ট থেকে যাচ্ছে বডিটার ইনসাইডেও, যতক্ষণ মেটেরিয়াল প্রেজেন্ট আছে। এখানে যদি সারফেসের পোটেনশিয়াল ভি বলি, তাহলে সেটাই আমার আনচেঞ্জ থাকবে, এখানকার পোটেনশিয়ালও ভি, এখানকার পোটেনশিয়ালও, যতক্ষণ মেটেরিয়াল আছে। এটা একটা বডি যদি বলি, তাহলে এখানকার পোটেনশিয়াল, সারফেসের পোটেনশিয়াল যদি ভি বলি, তাহলে ভি 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 মেটেরিয়াল যেখানে আছে, কিন্তু আমি ক্যাভিটিতে গিয়ে বলতে পারবো না। যদি কোনো হলো পোর্শন থাকে সেখানে কনফার্ম বলতে পারবো না। কি কন্ডিশনে? যদি ভেতরে কোনো চার্জ এনক্লোজ না থাকে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারি। কি বললাম? যদি কোনো একটা মেটাল এরকম বডি, তার ভেতরে একটা ক্যাভিটি ক্রিয়েট করেছো, দিয়ে চার্জ প্লেস করে দিয়েছো, তাহলে ব্যাপারটা ডিফারেন্ট হবে। আমি এখানে ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারেও বলতে গিয়ে বলেছিলাম, কিন্তু যদি ব্যাপারটা, মানে এখানে আমি একটা জিনিস বলছিলাম যে যদি এই যে জিনিসটা, ধরো এরকম একটা আরবিট্রারি বডি বললাম, তার ইনসাইডে কোনো একটা ক্যাভিটি আছে, মেটেরিয়াল পার্ট কোনটা? এগুলো। এই মেটেরিয়াল পার্টের বডি যদি বলা হয়, এই সব পার্টগুলোতে ইলেকট্রিক ফিল্ড জিরো বলেছি আমি, এই সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো। বডিটা হয়তো চার্জড, তাতে করে হয়তো প্লাস কিছু চার্জ আছে, আউটার সারফেসে ঘুরে বেড়াচ্ছে যারা। দেখো ক্যাভিটি যদি থাকেও, তাও কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ড জিরো বলবো এই সিচুয়েশনে। যদি কোনো ভেতরে চার্জ না রাখি, তাহলে এখানে তো ইলেকট্রিক ফিল্ড জিরো হবেই, কোনটা? মেটেরিয়াল ইনসাইডে, এটা কনফার্ম অলওয়েজ। কিন্তু এইটাও জিরো হয়ে যাবে যদি ভেতরে কোনো ক্যাভিটিতে যদি চার্জ না রাখি। যদি ক্যাভিটিতে কোনো চার্জ প্লেস করে দিই, তখন এই যে স্পেস হলো পোর্শনটা দেখছো, সেটা নট ইকুয়ালস টু জিরো হবে। এটা পর্যন্ত বুঝতে পেরেছো তো? এবার বলছি এই কেসে, আচ্ছা এখানে পোটেনশিয়াল একটা বলে দিই, ধরো একটা ভি সারফেস বললাম, ভিএস, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটাও কোনো আরবিটারি পয়েন্ট, এই পয়েন্ট হোক এই পয়েন্ট হোক, তাতেও কিন্তু পোটেনশিয়াল সেই ভিএস, একই পোটেনশিয়াল হবে, যেটা সারফেসের পোটেনশিয়াল বলছো, রাইট? এবার আমি সাপোজ বললাম এরকম একটা কেস, ধরে নাও এই আরবিটারি বডিটার ক্যাভিটির ইনসাইডে কোনো একটা, এটা মেটেরিয়াল পার্ট বলছি, এই ক্যাভিটির ইনসাইডে সাপোজ কোনো একটা চার্জ প্লেস করলে, তখন কিন্তু এইখানে যদি আমি প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ কিছু প্লেস করি, তাহলে এই পয়েন্টে কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ডটা আর জিরো বলতে পারবো না। বাট এখনও কিন্তু আমি এই সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা জিরো বলবো। উইথিন দ্য মেটেরিয়াল ইলেকট্রিক ফিল্ড জিরো কনফার্ম।
উইথিন দ্য মেটেরিয়াল ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। কিন্তু আমি যদি বলি মেটেরিয়ালের ভেতরে ক্যাভিটি তাতে চার্জ প্লেস, তাহলে এই ক্যাভিটি যে সেকশনটা যেটা স্পেস বলছো সেই জায়গাটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা আর জিরো হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি পোটেনশিয়ালের কথা একইভাবে বলবো, যদি এর পোটেনশিয়াল আমি বলি ভিএস সারফেসের পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা এটাও হবে, সেই পোটেনশিয়ালটা আপ টু দিস পয়েন্ট অলসো। কথাটা বোঝা গেল কি? মানে ইনার সারফেস পর্যন্তও তুমি পৌঁছে যেতে পারো সেম পোটেনশিয়াল। মানে আমি যেখানে মেটেরিয়াল পাবো, যেখানে মেটেরিয়াল আছে সেখানে কানেক্টেড মেটেরিয়াল যেখানে পাবো সেখানে আমি পোটেনশিয়াল সেম বলতে পারবো। এবার আমি ভেতরে যদি ঢুকে যাই তখন ব্যাপারটা ডিফারেন্ট হবে, অবভিয়াসলি ডিফারেন্ট হবে। কিন্তু আমি বলতে পারি পুরো মেটেরিয়াল একদম আউটার সারফেস টু ইনার সারফেস পোটেনশিয়াল উইল বি ইকুয়াল অ্যান্ড ইটস ইকুয়াল টু পোটেনশিয়াল অন দ্য সারফেস। সারফেসে যেটা পোটেনশিয়াল বলছো সেটার ভ্যালুটাই আমার আনচেঞ্জ থাকবে। তো এটা হলো তোমার পোটেনশিয়াল প্রপার্টি। এটার ব্যাপারে মানে স্পেরিক্যাল কেসে আমরা ডিটেলে আরও ডিসকাস করবো, কনসেন্ট্রিক সেল বলবো, সেগুলো ডিটেল ডিসকাশন হবে। ওকে, তো নেক্সটটাতে যেটা করবো সে এইগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টারের পরে করানো উচিত, বাট এটা কোনো পার্টিকুলার জায়গা নেই, নর্মালি যে কোনো জায়গায় করতে পারো। ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালটা একটু ভালো করে শেখার পরে আমি করাবো, ওই কারণে ওখান থেকে করাইনি, চলে এসেছি এখানে। নেক্সট এখানে ক্যাপাসিটার পার্টে একটু বেশি লাগবে, ওই কারণে আমাকে ডিসকাস করতে হচ্ছে ক্যাপাসিটারের স্পেরিক্যাল ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, যেটা যেই বা নিটের জন্য লাগবে, ওই কারণে এখন করাতে আগে একটু এটা কমপ্লিট করে নিচ্ছি। আরও কয়েকটা জিনিস এক্সট্রা করাতে হবে অনেক কটা, তো সেটা করানোর পরে আমরা স্পেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটারে যাব, তারপরে কিছু প্যারালাল কম্বিনেশন সিরিজ কম্বিনেশনের ডিসকাশনে যাব। ক্যাপাসিটারের অনেকগুলো কম্বিনেশনের নিউমেরিক্যাল আছে, সামস আছে, সেগুলো অনেকটা করতে হবে। তার আগে আমরা বলছি কনসেন্ট্রিক সেলস পোটেনশিয়াল, মেনলি পোটেনশিয়াল আমরা এখন যাব। কনসেন্ট্রিক সেলস, কনসেন্ট্রিক স্পেরিক্যাল সেলসের পোটেনশিয়াল বলছি। অবভিয়াসলি চার্জ হতে হবে। এটার জন্য সবচেয়ে বেসিক জিনিস যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আগে তোমাকে হ্যাঁ এখানে সবই থিন ওয়ালের, মানে একদম হলো পুরোটাই বলতে হবে, স্পেস আছে। তো তার জন্য আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে সিম্পল ধরে নাও একটা থিন ওয়ালের স্ফিয়ার বললাম, মানে জাস্ট ওয়ালটা একদম থিকনেস টেন্স টু 0 বলছি, তার ভেতরে কিছুটা চার্জ দিয়েছি। তো সেখানে আচ্ছা ভেতর কিছু, আচ্ছা এটা সেন্টার বলছি, কোনো চার্জ দেওয়া হয়নি। এখানে ধরে নাও তুমি বলছো জাস্ট সারফেসে চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখানে আমি বললাম কিউ অ্যামাউন্টে চার্জটা জাস্ট ডিস্ট্রিবিউট হয়েছে। এখন আমাকে কয়েকটা জিনিস বলতে হবে, এটা হচ্ছে সেন্টার, সি সেন্টার, এটা হচ্ছে সারফেস, তিনটে পয়েন্ট বলছি, সাপোজ পি পয়েন্ট বললাম, আর একটা আর পয়েন্ট বলছি, এস পয়েন্ট বলছি, তিনটে পয়েন্ট আমাকে পোটেনশিয়াল বলতে হবে। কী বললাম, এটা একটা চার্জ স্ফিয়ার, জাস্ট আউটার সারফেসে চার্জ থাকবে, নর্মালি এটা নর্মাল ব্যাপার যে আউটার সারফেসে চার্জগুলো লোকেটেড হয়েই যাবে অটোমেটিক্যালি, তুমি চার্জ দেওয়া মানে প্লাস কিউ চার্জটাকে দেওয়া হয়েছে জাস্ট এই বইটাতে। এটা একটা ধরে নাও আর রেডিয়াস, ক্যাপিটাল আর রেডিয়াসের স্ফিয়ার বলছি। তিনটে পয়েন্ট আমাকে ডিফাইন করতে বলেছে পোটেনশিয়ালগুলো কেমন হবে, এগুলো অলরেডি ডিসকাস করে দিয়েছি, জাস্ট আমি রিক্যাপ করছি। যে যদি পোটেনশিয়াল ফার্স্টে বাইরের ব্যাপারে বলি, তাহলে আমরা ফার্স্টে যে লজিকটা ইউজ করব পোটেনশিয়াল এই পয়েন্টের জন্য, এই পয়েন্টে পোটেনশিয়ালের কথা যদি আমি বলি এস পয়েন্টে, তাহলে ভিএস কত বলবো না, সেটা ইকুয়ালস লিখবো কে, মানে 1/4πε0। আর আমরা যখনই ডিসকাস করেছি এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, যে আউটার কোনো পয়েন্টে, স্ফেরিক্যাল বডির আউটসাইডের কোনো পয়েন্ট থেকে যখন আমি অবজার্ভ করব, ফিল্ড বলি পোটেনশিয়াল বলি, সব ব্যাপারে ডিসকাশনটা এরকম হবে যে পুরো চার্জটার এফেক্টিভ যে রেজাল্ট, এখানে এফেক্ট যেটা বলবো এখানে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়ালে, সেটা কনসিডার করে নিতে পারি পুরো চার্জটা কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার। তাহলে সেই লজিক দিয়ে আমরা পোটেনশিয়াল অ্যাট এস পয়েন্ট যদি বলি, এটা ধরে নাও স্মলার ডিস্টেন্সে একটা পয়েন্ট, তাহলে স্মলার ডিস্টেন্সে একটা পয়েন্ট কত লিখেছিলাম, কে কিউ বাই স্মলার। যদি আমি বলি পয়েন্টটা এস পয়েন্ট যেটা বলে, তারপরে আমি যাচ্ছি পয়েন্ট অন দ্য সারফেস যেটা পি পয়েন্ট বলছো, তাহলে পি পয়েন্টে আমি যদি বলি, তাহলে সেখানে আমি বলবো পি পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে জাস্ট লাস্ট এই রেঞ্জের এন্ড, মানে আউটার
পয়েন্ট যখন কনসিডার করছে যে আউটসাইড দ্য স্ফিয়ার, সেটা লাস্ট পয়েন্ট এটা, এরপরে আর ওই পয়েন্ট অ্যাপ্লাই করতে পারবে না, এই লজিকটা অ্যাপ্লাই করতে পারবে না, যে পুরো স্ফিয়ারটা কনসিডার করে নেওয়া যায় পুরো স্ফিয়ারটার চার্জটা একটা পয়েন্টে, যদি আমি আউটার কোনো পয়েন্টে কনসিডার করি। তো এটা লাস্ট পয়েন্ট ছিল যে সারফেস পর্যন্ত, তো সেখানে কিউ বাই ক্যাপিটাল আর লিখে দিতে পারি। এখন আমরা বলেছি যে এর ক্ষেত্রে ভেতরে যদি কোনো চার্জ না থাকে, একটু আগে ডিসকাস করলাম যেটাতে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট মেনটেন হয়, তাহলে আমি এটা ইকুয়ালস টু লিখে দিতে পারি যে ভি অ্যাট পয়েন্ট সি ইকুয়ালস টু ভি পি, যেটা তুমি লিখলে কে ইন্টু কিউ বাই, মানে ইনারে কোনো চার্জ যদি না থাকে তাহলে জাস্ট সারফেসে পোটেনশিয়াল যেটা ডিসাইড হয়ে গেছে ওটাই আমার রিমেইন আনচেঞ্জ থাকলো, ওই পোটেনশিয়ালটাই থাকলো। এই তিনটে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তিনটে বলতে মেনলি এইটা থেকে এটা তো আমার সেম থাকবে। এইগুলো কিন্তু এবার কনসেন্ট্রিক স্ফিয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে, এই লজিকগুলো অ্যাপ্লাই করে তোমাকে কিন্তু ফার্দার ডিফারেন্ট কেস বলতে হবে। খুব সিকোয়েন্সিয়াল ব্যাপারগুলো একটা করে প্রসিড করলে বুঝতে পারবে কীরকমভাবে কোনটা থেকে কি আসছে। সিম্পল, আমি একটা স্পিয়ার বললাম, এবার আমি দুটো স্পিয়ার বলছি। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ফার্স্ট এক্সাম্পল এটা বললাম, এবার বলছি টু কনসেন্ট্রিক সেলস। সেকেন্ড কেসে ধরে নাও, সাপোজ এটা একটা স্পিয়ার আর একটা স্পিয়ার, এটার রেডিয়াসটা আমি সাপোজ ধরে নিলাম R1, এর রেডিয়াসটাকে আমি R2 বলছি। দুটোই পজিটিভ চার্জ দিয়েছি, সবই আমি পজিটিভ চার্জ দিয়ে ডিসকাস করছি, নেগেটিভ হলে মাইনাস সাইন জাস্ট বুঝতে নেবে, কিছু নয়। তো এখানে ধরে নিলাম প্লাস Q1 চার্জ দিলাম, আর এইটাতেও সিমিলারলি এর চার্জটা এটা সাপোজ Q2 বললাম, তাহলে কি বললাম R2 রেডিয়াসের একটা স্পিয়ারে Q2 চার্জ দিয়েছি, R1 রেডিয়াসের একটা স্পিয়ারে Q1 চার্জ দিয়েছি। তো সেই দুটো স্পিয়ার কনসেন্ট্রিক, অবভিয়াসলি দুটো মেটাল বডি বলছি। এখন আমি জাস্ট কয়েকটা পয়েন্ট ডিসকাস করব। সাপোজ সেন্টার ধরে নাও, সেন্টার একটা পয়েন্ট, আচ্ছা পরপর ABCD নাম দিয়ে দাও তো, এটাকে আমি সাপোজ বললাম A পয়েন্ট। আচ্ছা একটা জিনিস বলি একটু সুবিধা হবে, পয়েন্ট বললাম, সি পয়েন্ট বললাম, ডি পয়েন্ট বলছি, ই পয়েন্ট বললাম, আর একটা এফ পয়েন্ট বললাম। কিগুলো চুজ করলাম বলো দেখি। ফার্স্টে সেন্টার একটা পয়েন্ট এ, সেন্টারটাকে একদম সবারই কমন সেন্টার। বি এর ইনার কোনো একটা পয়েন্ট, সি হচ্ছে সারফেস অফ দ্য ইনার স্ফিয়ার, ডি এদের মাঝে কোনো একটা, দুটো সেলের মাঝে কোনো একটা পয়েন্ট, ই আর একটা, আর এদের রেডিয়াসগুলো ঠিক এরকম ধরে নাও। আর এটা তো জিরো ডিস্টেন্স, এটা বললাম এইখান থেকে এটা ডিস্টেন্স আর বি, এটা বললাম আর সি আর ডি, এরকমভাবে চলছে পয়েন্টগুলো। তো এখন যেটা বলছি ডিফারেন্ট পয়েন্টে যখন ডিসকাস করবো, ধরো পয়েন্ট এফ পয়েন্টে আমি ডিসকাস করবো পোটেনশিয়াল কত, তাহলে ভি অ্যাট পয়েন্ট এফ যদি লিখি, আমি আগেও বলেছি এই ডিস্টেন্সটা সেন্টার থেকে এটাকে আর এফ বলবো। তাহলে এফ পয়েন্টে পোটেনশিয়াল যদি বলি, আমরা দুটো সেলের রেসপেক্টেই আউটসাইডে আছি পয়েন্টটা, এফ পয়েন্টটা, তাহলে আমি বলতে পারি এফ পয়েন্টে দুজন কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু ওরা কন্ট্রিবিউট করবে অ্যাজ পয়েন্ট চার্জ। কেন? এই স্ফেরিক্যাল সেলগুলোর রেসপেক্ট এটা আউটার পয়েন্ট, তাহলে আমি বলতে পারি পুরো স্ফিয়ারের চার্জটাকে কনসিডার করে নিতে পারি সেন্টারে কনসেন্ট্রেটেড। তাহলে সিম্পল বলতে পারি সব চার্জটা এর রেসপেক্টেও বাইরে, এর রেসপেক্টেও বাইরে, পুরো চার্জ কে মানে একদম Q1 প্লাস Q2 হোল চার্জ একদম পয়েন্টে আমি কনসিডার করে নিতে পারি। অ্যান্ড এই চার্জ থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর এফ সাপোজ বললাম। আচ্ছা চলো ই পয়েন্টে যদি বলি, ভি অ্যাট ই পয়েন্ট যদি বলি, একই লজিক। দেখো আপাতত আমি ওখানেই আছি যে আউটার, দুজনের লাস্ট পয়েন্ট এটা আমি বলতে পারি, এরপরে একজনের আউটার আর বলতে পারবো না, তো সেটা ওয়াইজ আমি বলে দিতে পারি কে ইন্টু জাস্ট Q1 প্লাস Q2, একদম লাস্ট কত বলবো, এটা R2 ডিস্টেন্স বলে দিই, আর ই যেটাকে বলবে এই ডিস্টেন্সটাকে Q1 প্লাস Q2 R2 ডিস্টেন্স। মানে আমি বললাম এই পয়েন্টটা কনসিডার করে নিতে পারি যে এরা পয়েন্ট থেকে, এই সেন্টার থেকেই কন্ট্রিবিউট করবে পুরো স্ফিয়ারের চার্জ, এই স্ফিয়ারটার ক্ষেত্রে তাই পয়েন্ট চার্জে সেন্টারে ধরে নিতে পারি। ওকে, এই দুটো ইজি হয়ে গেল। এরপরে আমাকে একটু বলতে হবে ভি অ্যাট পয়েন্ট ডি, ডি পয়েন্টে পোটেনশিয়াল বলছি। দেখো ডি পয়েন্টটা
এই দুটো সেলের মিডলে, তাহলে ডি পয়েন্টের ডিস্টেন্স কত বলবো, আমি ধরে নিলাম এই এ টু ডি এই ডিস্টেন্সটাকে আর সাফিক্স ডি বললাম, আর ডি স্মল আর ডি যেভাবে বলছি এটা। তো সেখানে একটা জিনিস দেখো, এই পয়েন্ট ডিতে যে পোটেনশিয়াল হবে সেখানে কে কে কন্ট্রিবিউট করবে, এই সেলটা কন্ট্রিবিউট করবে আর এই সেলটা কন্ট্রিবিউট করবে। ওকে, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল ব্যাপারে যখন ডিসকাস করছি তখন এর পোটেনশিয়াল আলাদা করে ডিসকাস করব, এর পোটেনশিয়াল আলাদা করে ডিসকাস করব। মানে আমি বলতে পারি এই ডি পয়েন্টে ভিডি ডিউ টু ওয়ান সেল বা টু সেল প্লাস ভিডি ডিউ টু ওয়ান সেল, এই যে আউটার আর ইনার, মানে এর রেসপেক্টিভ ব্যাপারটা তো এরকম দাঁড়াচ্ছে, এর রেসপেক্টিভ আউটার স্পিয়ারের রেসপেক্টিভ পয়েন্টটা ইনার হয়ে গেছে না, একটু ভেবে দেখো। তার মানে বেসিক্যালি এটা বলতে পারি, বারবার শোনো, এই আউটার সেলের ক্ষেত্রে আমি কি বলেছি যে কোনো একটা সেলের একদম ইন্ডিভিজুয়ালি ভাববে যে এই সেলটার রেসপেক্টে এর একটা ইনসাইডের পয়েন্ট, আমি এখন ইনার সেলের কথা ছেড়েই দিয়েছি, অনলি আউটার সেলের রেসপেক্টে বলতে পারি যে এই পয়েন্টটা ইনসাইডের পয়েন্ট, মানে এর সারফেসে যা পোটেনশিয়াল হয়ে গেছে এই সেলের সারফেস পর্যন্ত পোটেনশিয়াল কত হবে, একটু ফোকাস করতে হবে, Q2 বাই R2 অনলি। ভেবে দেখো, আমি এখনও ইনার সেলটাকে একদম মাথা থেকে মুছে দিয়েছি, সিম্পল বলছি, এইটা যদি R2 রেডিয়াসের একটা স্পিয়ার হয়, Q2 চার্জ কন্টেন্ট করে, এর সারফেসে যা পোটেনশিয়াল হয়ে যাবে ইনসাইডে যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু তাই থাকবে। আর সারফেসে পোটেনশিয়াল বলতে আমি এটা লিখবো নিশ্চয়ই, কেন এই এই শুধু এটা আছে ভাবছি এখন, তাহলে এর সারফেসে পোটেনশিয়াল কত হবে, সারফেস হচ্ছে লাস্ট পয়েন্ট যেখান পর্যন্ত আমি কনসিডার করে নিতে পারি পুরো চার্জটা সেলে মানে সেন্টারে কনসেন্ট্রেটেড আছে এফেক্টিভলি, তাহলে আমি বলতে পারি Q2 বাই R2 সারফেসের যেটা পোটেনশিয়াল, সেকেন্ড সেলের সেই কন্ট্রিবিউশনটা মেনটেন থাকলো। ইনসাইড আমি কিন্তু ফার্দার রিপিট করবো না এই জিনিসটা, মানে সেকেন্ড সেলের যখনই কন্ট্রিবিউশনের কথায় আসবো ভেতরকার কোনো পয়েন্টের ব্যাপারে, ভেতরের কোনো পয়েন্টে যদি কন্ট্রিবিউশন ফ্রম আউটার সেল বলি তাহলে কিন্তু এই জিনিসটাই আবার লিখতে থাকবো বারবার, এরপরে যতবার বলবো প্রত্যেকটা পয়েন্টের জন্য। আচ্ছা, ভেরি গুড। নেক্সট পরের পয়েন্ট যদি পরের সেলটার যদি কন্ট্রিবিউশন বলি, এখন আমি আউটারের কথা ভুলে গেছি, শুধু ইনারে ফোকাসড। তাহলে এবার একটা জিনিস বলো, এই ইনার সেলটার রেসপেক্টে এই ডি পয়েন্টটা আউটসাইডের পয়েন্ট না, ইনার এই সেলটার রেসপেক্টে ডি পয়েন্টটা আউটসাইডের পয়েন্ট, তাহলে আবারও পুরো সেলটার চার্জকে কনসিডার করে নিতে পারি সেন্টারে কনসেন্ট্রেটেড, আর তার থেকে ডি পয়েন্টটা আর ডি ডিস্টেন্সের একটা পয়েন্ট, তাহলে তখন আমি কি লিখবো, তখন আমি লিখবো তার যে পোটেনশিয়াল ডিউ টু সেল 1, তখন আমি লিখবো কে Q1 কন্ট্রিবিউট করছে কত ডিস্টেন্স থেকে, আর সাফিক্স ডি ডিস্টেন্স, এই আর ডিটা কি না এ থেকে ডি এর যে ডিস্টেন্স বলছি, এটা আমি ডিফাইন করিনি, জাস্ট বুঝে নাও যে আর ডি এই ডিস্টেন্সটা বলছি, বোঝা গেছে ভিডি। চলো নেক্সট আমি আসছি, সাপোজ পয়েন্ট বলছি ভিসি, এবার ইজি মানে তাড়াতাড়ি করে লিখবো, ভিসি যদি বলি কত লিখবো, সি পয়েন্টে পোটেনশিয়াল বলছি, সি পয়েন্টটা বলছি দেখো আবারও একই কথা বলবো, সি পয়েন্টে কন্ট্রিবিউশন থাকবে কার, ডিউ টু সেকেন্ড সেল, ডিউ টু সি পয়েন্টে পোটেনশিয়ালে কন্ট্রিবিউশনের সেকেন্ড সেল অ্যান্ড ফার্স্ট সেল, সেকেন্ড সেলের রেসপেক্টে সি পয়েন্টটা ইনার পয়েন্ট, চোখ বন্ধ করে বলতে পারি সারফেসের পোটেনশিয়াল যা ক্রিয়েট হয়ে গেছিল সেটাই আমার মেনটেন হচ্ছে, আগের লাইনেই বললাম বাস। নেক্সট আমি যখন বলতে যাচ্ছি এই পয়েন্টে এর এফেক্ট, আবারও এর রেসপেক্টে জাস্ট সারফেস, তাহলে এর জন্য সারফেসে পোটেনশিয়ালে কন্ট্রিবিউশন কত হবে, নিজের সারফেসে নিজে কন্ট্রিবিউট করছে Q1 চার্জ আর 1 ডিস্টেন্স লিখে দিলাম। থার্ড এ বি পয়েন্ট যখন বলছি, তাহলে ভি পয়েন্ট বিতে যদি বলি সেখানে লিখবো আবার দুজনে কন্ট্রিবিউশন, ভি বি ডিউ টু 1 অ্যান্ড 2, ভি বিতে 2 এর কন্ট্রিবিউশন অ্যান্ড 1 এর কন্ট্রিবিউশন। দেখো এখন একটা জিনিস হয়ে গেছে যে 2 এর তো ইনসাইডে ঢুকে গেছি, আমি অনেক আগে থেকেই বলে দিয়েছি, ই পয়েন্টের পর থেকেই বলে দিয়েছি, যখন ডি পয়েন্টে চলে গেছিলাম তখনই বলে দিয়েছি আমি ইনসাইডে চলে এসেছি, কিন্তু সেকেন্ড সেলের কন্ট্রিবিউশন সরি মানে আউটার সেলের কন্ট্রিবিউশন কিন্তু আর পাল্টাবে না কোনো কেসে, তো এটা আমি বলতে পারি মেনটেন হচ্ছে একই জিনিস Q2 বাই R2। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমি ইনারেও ঢুকে গেছি অফ ইনার সেল, স্মল সেল যেটা ছিল মানে স্মলার সেল যেটা R1 রেডিয়াসে তারও ইনসাইডে ঢুকে গেছে, তাহলে তার সারফেস পর্যন্ত যা পোটেনশিয়াল হয়ে গেছিল নিশ্চয়ই এরপরে ফার্দার ইনসাইডে কোনো পয়েন্টে আর পোটেনশিয়ালটা বাড়বে না, ওই সারফেসে পোটেনশিয়ালটাই মেনটেন হবে,
কি বললাম, বি পয়েন্টে যদি এই সেলের কন্ট্রিবিউশন বলি পোটেনশিয়ালের ব্যাপারে, বি পয়েন্টে পোটেনশিয়ালের ব্যাপারে যদি এই ইনার সেলের কন্ট্রিবিউশন বলি, তাহলে ইনার সেলের এই পয়েন্টে যা পোটেনশিয়াল হয়ে গেছে ওর নিজের জন্য, সেটাই আমার মেনটেন হবে। তার মানে আমি বলতে পারি ওর সারফেসে যেটা লাস্ট লাইনে আমি লিখলাম সেটাই আমার আনচেঞ্জ থাকলো। এরপরে আর ফার্দার কিছু চেঞ্জ হওয়ার চান্স আছে, আর যদি মুভ করি তাহলে সেটাই আমার সেন্টারেও মেনটেন হচ্ছে। দেখো এরপরে তো আর কারো কোনো চেঞ্জ হবে না, আমি বলেই দিয়েছি ভেতরে ঢুকে গেছে, মানে দুজনের জন্য ভেতরে ঢুকে গেছে, তার মানে আমি বলবো ভি অ্যাট পয়েন্ট এ। এই জিনিসটা ক্লিয়ার হওয়ার খুব দরকার আছে, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবে এরপরে, মানে এই কনসেন্ট্রিক সেলের ব্যাপারে। এইটা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে প্রত্যেকটা পয়েন্টে আমি কীভাবে অ্যানালাইজ করলাম, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কীভাবে বোঝানো হলো। সিম্পল, আমি যখনই বলবো পোটেনশিয়াল তখন বলবো অনেক কজন যদি কন্ট্রিবিউট করে তাহলে প্রত্যেকের আলাদা করে কন্ট্রিবিউশন আমি নিতে পারি। কেন না, ইলেকট্রিক ফিল্ড যখন বলি তখন তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশনের ভেক্টর সাম নিতে হয়। আর এখানে আমি কি বলছি, সিম্পল, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তো স্কেলার সাম, কোনো প্রবলেম নেই। যখন যার খুশি তুমি ইচ্ছে মতো নিতে পারো, একে আগে নিতে হবে, ওকে পরে নিতে হবে, এর সঙ্গে ওকে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ইন্ডিভিজুয়ালি তুমি লজিক স্যাটিসফাই করে ডিসকাস করলেই রাইট আছে। ওকে, তো এইটা কমপ্লিট। এই পয়েন্টগুলো এইভাবে আমি অ্যানালাইজ করলাম, যেভাবে বুঝতে না পারলে একটু রিপিট করে আরেকবার দেখো, বুঝতে পারবে আশা করি। সাপোজ নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তিনটে সেল যদি আমি ডিসকাস করি, সাপোজ ধরে নিলাম এটা একটা সেল, বড় করবো, আচ্ছা ঠিক আছে একটু বড় করে, এইটা বললাম তিনটে কনসেন্ট্রিক সেলস আছে, এদের রেডিয়াসগুলো আমি সাপোজ বললাম, সাপোজ এ, বি আর সি, এ বি সি তিনটে রেডিয়াসের স্পিয়ার বললাম, তিনটেতে ডিফারেন্ট চার্জ দিয়েছি। কীরকম বললাম, পার্টিকুলার ভ্যালু দিয়ে বলতে পারো, সাপোজ কত বলবে, আচ্ছা এগুলো রেডিয়াসও ধরে নাও, এই বিটাকে আমি বললাম 2a, এই বিটাকে বললাম 2a আর এটাকে বললাম সাপোজ 3a, আর এইগুলোর চার্জগুলোকে বললাম, মানে এটাতে অবভিয়াসলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এইটাতে যে চার্জগুলো থাকবে সেটা আমি বললাম সাপোজ প্লাস কিউ, এটা বললাম প্লাস 2q, এটা বললাম প্লাস 3q। বাস, কি বললাম, এ, 2a, 3a তিনটে কনসেন্ট্রিক সেলস বলছি, রেডিয়াস এরকমগুলো আছে, তাদের চার্জগুলো এরকম আছে, রাইট। আমাকে কয়েকটা পয়েন্ট ডিফাইন করা হয়েছে, আমি আর এক্সট্রা কিছু যাচ্ছি না। আমি সাপোজ বললাম একটা পয়েন্ট বলবো, এই পয়েন্টটা, এটা সাপোজ আচ্ছা ও পয়েন্ট বলো, আর এটা বলছি ফার্স্টে আচ্ছা এটা কি এ পয়েন্ট বলো, এটাকে আমি বি পয়েন্ট বলছি, এটাকে সি পয়েন্ট বলছি। আচ্ছা আর কয়েকটা পয়েন্ট বলছি, সাপোজ এটা ডি পয়েন্ট, আর আচ্ছা ঠিক আছে একটা অ্যাপ্লিকেশনের জন্য আরবিট্রারি ভেতরে একটা পয়েন্ট কনসিডার করে নাও, সাপোজ পি পয়েন্ট বলছি, আচ্ছা ই পয়েন্ট বলো, ঠিক আছে পি পয়েন্ট। ওকে, তো এবার আমি যেটা বলতে চাইছি, এইগুলো ডিস্টেন্স আমি বলে দিই, ও ডি, সাপোজ তুমি ধরে নাও যেখানে দেওয়া আছে ও ডি, এই ডিস্টেন্সটা, এটা 3 আর নিয়েছো, মানে 3a নিয়েছো, তো 4a বলে দাও, আর ও ডিটাকে 4a বললাম, আর ওপিটাকে বলো, ওপিটা হচ্ছে 1.5k, 3/2a হয়েছে। এখন আমাকে ডিসকাস করতে হবে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল। দেখো আগেরটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু ফটাফট সব কিছু করে দেওয়া যাবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন আমি বলছি, আচ্ছা এটারটা কমপ্লিট হয়ে গেছে, এই ডায়াগ্রামে বলছি। ফার্স্ট কোথা থেকে স্টার্ট করবো, আউটার, ঠিক আছে ভিডি বলো, তাহলে ভি অ্যাট পয়েন্ট ডি, ডি পয়েন্টে পোটেনশিয়ালের ব্যাপারে যদি বলি, আমি সবগুলো রেসপেক্টে আউটসাইডে সবাই কন্ট্রিবিউট করবে পয়েন্ট চার্জ হয়ে ফ্রম সেন্টার, তাহলে আমি বলতে পারি কে ইন্টু পুরো চার্জ কত, কিউ 2q 3q, মানে হচ্ছে বলবো কিউ 2q 3q ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত বলবো, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 4a,
তা লিখে দিলাম একদম 6a মানে হচ্ছে তোমার k ইন্টু 6q/4a মানে হচ্ছে 3/2 kq/a ফার্স্ট। নেক্সট বলছি ভিসি, ভি পয়েন্ট সিতে যদি আমি লিখি তাহলে সেখানে বলবো সি পয়েন্টে যদি বলি, আচ্ছা এখানে একটা কাজ করি, এটাকে নেগেটিভ করি। নেগেটিভ করলে কি হয় দেখো, এটা যদি নেগেটিভ চার্জড হতো তাহলে নেগেটিভ চার্জ হলে জাস্ট আমি ভ্যালু বসাবো বলেছিলাম আগেও, তাহলে এখান থেকে যদি বলা হয় মাইনাস মানে 2q থাকবে, 2q মানে জাস্ট এটা 1 হয়ে যাবে। বুঝতে পারলে? জাস্ট আমি কোথাও যদি নেগেটিভ চার্জ নিই সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম এক্সট্রা শিখতে হবে না, মানে এক্সট্রা কোনো প্রবলেম হবে না, জাস্ট ভ্যালু আমি অ্যালজেব্রিক ভ্যালু বসাবো মানে উইথ সাইন। তো ভিসি যদি বলি, সি পয়েন্টে দেখো অ্যাজ ইউজুয়াল আমি বলেছি আপাতত এখনও সবার বাইরে আছো, তাহলে পুরো চার্জটাকে কনসিডার করে দেবো। পুরো চার্জের ভ্যালু কত আসছে না 2q, তাহলে পুরো চার্জ 2q ডিভাইডেড বাই ডিস্টেন্স কিন্তু আমাকে কনসিডার করতে হবে পয়েন্ট টু পয়েন্ট কত 3a হয়ে গেল। তাহলে আমি বলবো 2/3 অফ kq/a। ভি অ্যাট পয়েন্ট বি পয়েন্টে বলছো, এই জিনিসটা একটু ফলো করো। তাহলে ফার্স্ট আমি যেটা বলতে পারি যে এই পয়েন্টের পোটেনশিয়াল আউটার মোস্ট সেলের জন্য যেটা হয়ে গেছে, আউটার মোস্ট সেলের কন্ট্রিবিউশন বলছি, সেটা কিন্তু আমার আর ইনক্রিজ করবে না। কি বললাম? এই পয়েন্টটা বি পয়েন্টটা দেখো আউটার মোস্ট সেলের রেসপেক্টে ইনার পয়েন্ট, তাহলে আমি সেখানে যদি কন্ট্রিবিউশনের ব্যাপারে বলি যে এই পয়েন্টে কে কে কন্ট্রিবিউট করবে, আউটার সেল করবে, এটা করবে, আবার ইনারটাও করবে। তো সেখানে এর যদি কন্ট্রিবিউশনের ব্যাপারে বলি সেটা কিন্তু লাস্ট এই পয়েন্ট পর্যন্ত যা হয়ে গেছে সেই পর্যন্ত, সেটা সারফেস পর্যন্ত কন্ট্রিবিউশন কত হয় কে ইন্টু ওর চার্জ কত 3q বাই ওর ক্ষেত্রে ডিস্টেন্সটা হচ্ছে 3a হয়ে গেল, প্লাস এর নিজের কন্ট্রিবিউশন কোনটা, নিজের রেসপেক্টে ওটা সারফেসে আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন করবো বলেছি, -2q চার্জ নেব ডিভাইডেড বাই সেপারেট মানে ডিস্টেন্স নেব ওর ক্ষেত্রে 2a, প্লাস নেব এর, দেখো এই পয়েন্টটা ইনার মোস্ট সেলের রেসপেক্টে এখনও আউটসাইডে, তাহলে এখানে আমি বলতে পারি যে এই সেলের চার্জটা কনসিডার করে নিতে পারি পুরো সেন্টারে কনসেন্ট্রেটেড, কতটা না কিউ চার্জ আছে ডিভাইডেড বাই ডিস্টেন্স, কিন্তু আমি আউটসাইডে যেহেতু বলছি তাহলে আউটসাইডে ডিস্টেন্স নেব 2a, এটা সাম করলে যেটা আসবে। ভি অ্যাট পয়েন্ট, হ্যাঁ পি পয়েন্টের ব্যাপারে যদি বলি তাহলে পি পয়েন্টে একটু বলে দিই, ভিপি যদি বলি তাহলে পি পয়েন্টে পোটেন্সিয়াল লিখলাম, কি লিখবো দেখো অ্যাজ ইউজুয়াল যেভাবে আগের লজিকটা ডিসকাস করলাম, পি পয়েন্টটা কোথায় আছে এই দুটো সেলের রেসপেক্টে ইনারে, তাহলে এই দুটো সেলের সারফেসে যা যা কন্ট্রিবিউশন নিজেদের হয় সেগুলো লিখে দেবো। কত লিখবো কে ইন্টু 3q চার্জ 3a ডিস্টেন্স, কে ইন্টু 2q চার্জ নেগেটিভ 2a ডিস্টেন্স, এই পয়েন্টে থার্ড জন বাকি আছে, থার্ড স্পিয়ার রেসপেক্ট কিন্তু এখনো আউটার পয়েন্ট, তাহলে সেখানে আমি লিখবো আউটার পয়েন্টে যেরকমভাবে হওয়া উচিত ওর চার্জ কিউ আছে, ওর থেকে 3/2 5/2 3/2a বলছে 1.5 এ, 3/2a বলবো। যদি আমি পয়েন্ট এতে বলি ভি অ্যাট পয়েন্ট এ, তাহলে একই ওয়েতে লিখবো কে ইন্টু 3 মানে বেসিক্যালি q/a, এটা হয়ে গেল। আগেরটাও আনচেঞ্জ থাকবে, কত মাইনাস দিয়ে দাও এটাকে, মাইনাস ইন্টু কে ইন্টু q/a, এটা কেটে গেল। তারপর এটা আমি বলতে পারি জাস্ট এটা, এবার তুমি বলতে পারো সারফেসে পৌঁছে গেছো, কে মানে q/a মানে অনলি q/a বলতে পারি, কে q/a হয়েছে। এটার ক্ষেত্রেও এটা কেটে যাবে, এটার ক্ষেত্রেও এটা কেটে যাবে, এটার ক্ষেত্রে কত হবে কে q/2a, এর ক্ষেত্রে আমি বলতে পারি কে ইন্টু এটা কাটবে কত 2q/3a 2q/3a, আচ্ছা এই হচ্ছে পোটেনশিয়াল। আচ্ছা এটা আমি নিশ্চয়ই লিখে দিতে পারি, এরপরে আর তো চেঞ্জ হবে না, সবার ক্ষেত্রে ভেতরে ঢুকে গেছো আর পোটেনশিয়াল ইনক্রিজ হওয়ার চান্স নেই, তাহলে এটা আমি ভি অ্যাট পয়েন্ট ও বলতে পারি, ও পয়েন্টে পোটেনশিয়ালও লিখে দিতে পারি। এই হলো কনসেন্ট্রিক সেলের জন্য পোটেনশিয়ালের কনসেপ্ট। আচ্ছা এখানে একটা ইজি এক্সাম্পল বলছি দেখো, সাপোজ আমি বলে দিলাম যে এরকম একটা সেল ধরে নাও, তার সেন্টারে আমি চার্জ প্লেস করেছি, ধরে নাও এটা একটা প্লাস কিউ চার্জ প্লেস করেছি,
এখানে একটা Q1 চার্জ প্লেস করেছি। সাপোজ আমি দুটো পয়েন্ট তোমাকে জাস্ট বললাম, এই পয়েন্ট একটা যেটা তোমার স্মল আর ডিস্টেন্সে বা এ ডিস্টেন্সে একটা পয়েন্ট, এটা বললাম ক্যাপিটাল আর রেডিয়াস, আর এইখানে একটা পয়েন্ট বললাম সাপোজ আরেকটা পয়েন্ট এ পয়েন্ট বললাম, এটা বি পয়েন্ট বললাম বি ডিস্টেন্সে, আর থার্ড পয়েন্ট বললাম সারফেসে বললাম সি পয়েন্ট। তাহলে কি লিখবো বলো পোটেনশিয়ালের ব্যাপারে? কি বললাম, সেন্টারে একটা প্লাস কিউ চার্জ আছে, এই সেলটাতে এটা একটা পয়েন্ট চার্জ সেন্টারে প্লেস করে দিয়েছি, সেলটাতে Q1 একটা চার্জ দিয়েছি, তাহলে আমাকে পোটেনশিয়ালগুলো বের করতে বলেছে। তাহলে ফার্স্ট টাইম যদি বলি একদম আউটার মোস্ট পয়েন্টে সবচেয়ে আগে শুরু করব, ভিবি যদি বলি সব চার্জের রেসপেক্টে সেন্টার বলবো, এটা তো পয়েন্ট চার্জ হয়েই আছে, আর এই সেলটার চার্জটা কনসেন্ট্রেট দ্য সেন্টার কনসিডার করে নিতে পারি, তাহলে কে ইন্টু পুরো চার্জটাকে Q1 প্লাস কিউ, আর ডিস্টেন্স হচ্ছে ওর জন্য আমি সাপোজ বি ডিস্টেন্স বলেছি, এটা বলবো ভি অ্যাট পয়েন্ট সি যদি বলি, মানে সারফেসে যদি বলি একই লজিক, কে এখনো দুজনের রেসপেক্টে আউটারে, এ তো পয়েন্ট চার্জ, আউটারে ভাবার কিছু নেই, সিম্পল বলবো কিউ প্লাস Q1 ডিভাইডেড বাই ডিস্টেন্স ক্যাপিটাল আর, ভি অ্যাট পয়েন্ট এ পয়েন্টে বলছি ভি এ যদি আমি বলি, তাহলে সেখানে একটা জিনিস হচ্ছে দেখো যে এর কন্ট্রিবিউশন যদি বলি, সেলের কন্ট্রিবিউশন যদি বলি লাস্ট হয়ে গেছে কত দূর পর্যন্ত, সেটা আমি লিখে নেব কে ইন্টু কতটা কিউ কত 1, ও লাস্ট করে দিয়েছে R1 পর্যন্ত, ওর সারফেসে ওর যে কন্ট্রিবিউশন সেটা লাস্ট হয়ে গেছে। ফার্দার যখন ভেতরে ঢুকছো এর রেসপেক্টে বাড়লেও এ আর কিন্তু ইনক্রিজ করাতে পারছে না, আর কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এর রেসপেক্টে আর এক্সট্রা একটা টার্ম, সেটা হচ্ছে কে কতটা চার্জ, কিউ চার্জ কতটা ডিস্টেন্স এ, রাইট। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পয়েন্টে আর পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারবো না, যেহেতু ওখানে একটা পয়েন্ট চার্জ আছে। সেল হলে আমরা পারছিলাম, কিন্তু পয়েন্টে যদি কোনো চার্জ থাকে সেই পয়েন্টের লোকেশনে পোটেনশিয়াল ক্যালকুলেট করা ইম্পসিবল। ওকে, নেক্সট একটা অ্যাপ্লিকেশন করছি। সাপোজ দেখো চার্জের আচ্ছা একটা জিনিস বলি, সাপোজ দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার আছে, এটা ইনারটা আর একটা আউটার বলছি, আচ্ছা এই ইনার আর আউটার দুটোতে সাপোজ আমি চার্জ দিয়েছি কিউ আর একটা হচ্ছে 2Q, এটা সাপোজ এ রেডিয়াস আর একটা বি রেডিয়াস। এখন সাপোজ আমি বলছি যে এদেরকে কোনো ওয়্যার দিয়ে জয়েন করা হবে, জয়েন করা হয়নি বাট কোনো কানেকশান রেখেছো। আমি যদি বলি কিটা যদি অন করা হয় তাহলে কি সিচুয়েশন হবে, চার্জটা কতটা, কি বললাম এটা একটা সেল, এটা আর একটা সেল বললাম, জাস্ট এই দুটো সেলে আমি ইনিশিয়ালি কিছুটা চার্জ দিয়ে দিয়েছি, এবার কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করবো বাট এখনো করিনি। তাহলে এখানে আমি বলতে পারি যে এই কেসে চার্জটা কতটা ফ্লো করবে, এখানে কতটা চার্জ থাকবে, এখানে কতটা চার্জ থাকবে। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বডিটার সঙ্গে এই বডিটা যদি এরকম কয়েক কনসেন্ট্রিক হয়, যদি কানেক্ট করা হয় পুরো চার্জটা কিন্তু আউটসাইডে চলে আসবে। কেন, কানেক্ট করে দেওয়া মানে একটা সিঙ্গেল বডি হয়ে গেল, এই বডিটা যেরকম স্ট্রাকচার থাকুক এর আউটার সারফেস কোনটা, এটা। আর আমরা লজিক কি বলেছি যে কোনো একটা বডির ক্ষেত্রে চার্জ অলওয়েজ আউটার সারফেসে এক্সিস্ট করে, তো সেই কারণে আমি বলতে পারি ইমিডিয়েট যখন কানেক্ট করবে, এইটা কানেক্ট করা মানেই ইমিডিয়েট এটার সঙ্গে সঙ্গে পুরো চার্জটা এখানে এসে আউটার সারফেসে এক্সিস্ট হয়ে যাবে। যদি কি কানেক্ট করে দাও, ক্লোজ করে দাও, চার্জটা আইসোলেটেড হয়েছিল মানে ডিসকানেক্ট হয়েছিল যেই কারণে ফ্লো করতে পারেনি, ইমিডিয়েট কানেক্ট করা মানে এটাই হবে। কেন, এটার লজিকটাও এমনি আরেকটা ওয়েতে ভাবতে পারো, সিম্পল ভাবো, যদি আমি বলি যে দুটো বডিকে কানেক্ট করলে কতক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো হয় বা চার্জটা ফ্লো হবে কেন, এমনি সিম্পল ভাবো, আমরা আগে এটা ডিসকাস করেছি, হ্যাঁ না করিনি প্রবাবলি, দেখে না ধরে নাও সাপোজ আমি, আচ্ছা একটা ইজি এক্সাম্পল বলছি, সাপোজ ধরো যে এটা একটা স্ফিয়ার, এটা তো বুঝতে পারলে যে সিম্পল এর কানেক্ট করা মানে এর আউটার সার্ফেসে সব চার্জটাই চলে আসবে, ইনারে কোনো চার্জ থাকবে না যখন এই স্ফিয়ারটা এর ইনসাইডে আছে। তো আমি জাস্ট বলছি যদি এটা আউটসাইডে থাকতো, ধরে নাও এটা একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার যাদের রেডিয়াসগুলো ডিফারেন্ট, ধরে নাও এটা এ রেডিয়াস বললাম, এটা 2A রেডিয়াস বললাম, বা R1 বললাম আর R2 বললাম,
রাইট, R1 বললাম আর R2 বললাম। ধরে নাও এটাতে কিউ চার্জ দিয়েছো আর এটাতে আচ্ছা মাইনাস কিউ চার্জ দিয়েছো, এটাতে +3 কিউ চার্জ দিয়েছো, ইন জেনারেল ডিসকাস করছি। আচ্ছা হয়তো প্লাস কিউ বলো তো। তাহলে এবার আমি যদি এরকমভাবে ডিসকাস করি যে R1 আর R2 2 কিউ বললাম আর 4 কিউ বললাম, 2 কিউ আর 4 কিউ বললাম। এবার সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি যে এদেরকে এই অ্যামাউন্টে চার্জ, সরি চেঞ্জ করছি, এটাকে 4 কিউ বললাম, এটাকে 2 কিউ বললাম। ধরে না এটাতে 2 কিউ চার্জ দেওয়া হয়েছে আর এটাতে 4 কিউ চার্জ দেওয়া হয়েছে। তাহলে এখন আমি জাস্ট বলছি এই স্পিয়ারে 2 কিউ চার্জ দিয়েছি, এই স্পিয়ারে +2 কিউ, দুটোই প্লাস চার্জ দিয়েছি। এখন আমি ডিসকাস করছি এদেরকে যদি কোনো ওয়্যার দিয়ে জয়েন করা হয় চার্জ কি ফ্লো করবে কোনোটাতে নাকি করবে না, সেটা কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই কেসে আমি বলতে পারি এই বডিটাতে চার্জ ইকুয়াল আছে, বা এটাতে যদি আমি এটাতেও আচ্ছা সরি এটাতেও আমি 4 কিউ চার্জ দিলাম সাপোজ, এটা আর চেঞ্জ করবো না, এটাও 4 কিউ এটাও 4 কিউ বলছি, 4 কিউ চার্জ দুটো স্পিয়ারে চার্জ দিয়েছি, কিন্তু এরা আইডেন্টিক্যাল নয়, এরা R1 আর R2 রেডিয়াসের। তাহলে আমি বলছি এরা কি চার্জ ট্রান্সফার করবে নাকি দুটো বডিতে ইকুয়াল চার্জ মেনটেন করে ওরা বসে থাকবে। কানেক্ট করে দেওয়ার পর, কানেক্ট না করলে তো অপশান কিছুই নেই, যার যা চার্জ আছে সেটা নিয়ে বসতে হবে, কিন্তু যখন আমি বলছি কানেক্ট করব তখন আমাদের একটাই লজিক হবে যেটা সিঙ্গেল বডি হয়ে গেল, কানেক্টিং মানে হচ্ছে সিঙ্গেল বডি, পোটেনশিয়াল উইল বি ইকুয়াল, বাস একটাই লাইন যে পোটেনশিয়াল মাস্ট সেম হবে। যখনই কোনো কানেক্টিং বডি হবে যে ইলেকট্রিক্যালি কানেকশন আছে মানে কন্ডাক্টিং বডির ক্ষেত্রে পোটেনশিয়াল সেম মেনটেন। এবার তুমি যা খুশি করতে পারো, এখান থেকে কত কিছু চলে আসতে পারো। এবার আমি যদি মানে এখান থেকে সব কন্ডিশন পেয়ে যাবো। এবার তুমি দেখো ব্যাপারটা এরকম যে এর ক্ষেত্রে পোটেনশিয়াল যদি সারফেসে বলি তাহলে লিখবো কত কে। আমি ধরে নিচ্ছি কানেক্ট করে দেওয়ার পর এই কিউ আর থাকবে না, আমি তখন বলবো Q1 চার্জ হয়ে গেছে এটা থেকে চেঞ্জ হয়ে গিয়ে, আর এর 4 কিউ থেকে চেঞ্জ হয়ে গিয়ে Q2 হয়ে গেছে এই বডিটার চার্জটা। তো সেইটার বেসিসে আমি বলছি ধরে নাও এখন Q1 চার্জ আছে, রেডিয়াস R1 বললাম, এখন ধরে নাও এর চার্জ আছে, এটা কি ইকুয়াল হলো যখন, আগে তো আনইকুয়াল চার্জ ছিল, আগে তো কত এর পোটেনশিয়াল কত লিখবো, এর পোটেনশিয়াল সারফেসে লিখলে K ইন্টু 4 কিউ বাই R1 K ইন্টু 4 কিউ বাই R2, বাট এখন আমি কি বলছি ইকুয়াল হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি চার্জটা চেঞ্জ কিছু হয়ে গেছে, না হলে ওটাই আছে, তো ভ্যালুগুলো বেরিয়ে আসবে না যে Q1 ইকুয়ালস টু Q2 4 কিউ যা আছে। তো আমি দেখছি এখন যে কতটা চার্জ আছে, আমি ধরে নিলাম আনইকুয়াল কিছুটা ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে কিছু একটা ওয়েতে ওরা অ্যারেঞ্জ হয়ে গেছে R1 R2। কে যদি কনস্ট্যান্ট কেটে দাও তাহলে কি আসবে দেখো Q1 বাই R1 ইকুয়ালস টু Q2 বাই R2, আর সেটা মানে কি দাঁড়ালো Q1 বাই Q2 ইকুয়ালস টু হচ্ছে R1 বাই R2। এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। এইটা মানে কি যে Q1 Q2 আগে এটা বলে দিই যে এদের লজিকটা কি সিম্পল, এই দুটো চার্জকে আগে টোটাল করা হবে, এর কাছে যতটা চার্জ আছে এর কাছে যতটা চার্জ আছে দুটোকে সাম করে নাও, টোটাল চার্জ বানাও, এবার সেইটাকে এরা কি করে শেয়ার করছে সেটা তোমাকে ইমাজিন করতে হবে। সিম্পল যদি এটা আমি বলি তাহলে এটা ইকুয়ালস টু, যদি এটা তো ছোটোবেলায় করেছো যে এখান থেকে Q1 Q2 এই যে রেশিওটা, এই Q1 Q2 এলো থেকে আগে এই দুজনকে টোটাল সাম করলাম, এই টোটাল অ্যামাউন্টে 8 কিউ চার্জটা কি ওয়েতে ডিস্ট্রিবিউট হলো সেটা বের করছি। তো সেখানে আমি বলছি যদি ধরে নিই টোটাল কিউ সেটা কত বলবো, সেটা নিশ্চয়ই বলবো 4 কিউ প্লাস 4 কিউ মানে Q1 প্লাস Q2, এখন যেটা লিখবে সেটাই তো আমার 8 কিউ ছিল না। তো এই টোটাল কিউটাকে আমি এখন ডিস্ট্রিবিউট করেছি এরকম ওয়েতে Q1 প্লাস Q2 বলে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি Q1 এই রেশিও হয় তার মানে আমি বলবো না Q1 চার্জটা R1 R2 তো রেশিও, ধরো এটা আমি বললাম এটা R এটা 2R 1:2 রেশিও, কি বললাম এটা R এটা 2R, তাহলে 1:2 রেশিও যদি হয় তাহলে আমি বলতে পারি 1 2 এর মধ্যে টোটাল যদি 3 হয়, 3 বলতে ওই 1 প্লাস 2 ও পাচ্ছে কত 1 আউট অফ টোটাল কিউ, কিউ বলতে 8 কিউ লিখে থাক সঙ্গে, কিউ টোটাল বলছি মানে একদম ডিরেক্ট লিখে দেবে, এটা হচ্ছে Q1 এর এক্সপ্রেশন। আর এইটা যদি বলি Q2, আচ্ছা এখানে কিউ বলতে এই 8 কিউ বলছি না, আমি বলছি টোটাল কিউ নট বলো, আর এই Q2 কত বলবো সেম লজিকে ও হচ্ছে R2 ফ্র্যাকশন অফ R1 প্লাস R2,
অফ কিউ নট। এখানে আমি এক্সাম্পলটা দিচ্ছি যে আর এটা আর ওয়ান ইকুয়ালস টু আর সাপোজ বললাম, এটা টু আর বললাম, তাহলে সেই লজিক দিয়ে আমি কত পাবো, এখানে যদি বলি আর ওয়ান ইকুয়ালস টু হচ্ছে আর টু বাই টু হাফ, তাহলে সেই লজিকে আমি কি পাবো, এ ওয়ান পেলে টু পাবে, 1:2 রেশিও, এর রেডিয়াস যদি ডাবল হয় তাহলে এ চার্জ কিউ পেলে টু কিউ পাবে, তাহলে 1:2 রেশিও, মানে কি বলবো 1:2 যদি বলা হয় কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু হবে আর ওয়ান বাই আর টু, মানে যদি আমি 1/2 বলি তাহলে সেখান থেকে পাবো কত, কিউ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 1/1 প্লাস 2 অফ 8 কিউ, মানে কত, কিউ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 8/3 কিউ, আর কিউ টু সিমিলারলি পাবো, কিউ টু এটা হয়ে গেল, আর কিউ টু সিমিলারলি কত পাবো, কিউ টু ইকুয়ালস টু বলবো 1:2 বলছো তো, আউট অফ 1 প্লাস 2 মানে 3 এর মধ্যে ও পাবে 2 আর এ পাবে 1, এটাই বেসিক লজিক। 8 কিউ কত হলো বলো, 2/3 মানে 16/3 কিউ হয়েছে। এই হচ্ছে চার্জের ডিস্ট্রিবিউশন। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এইখানে মজার ব্যাপার হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল যা হয়ে যাবে, তুমি যদি এখানে কোনো চার্জ না থাকে তাও কিন্তু পোটেনশিয়াল আমার সেম মেনটেন হবে। তুমি যদি এই বডিটা আনচার্জ হতো, সিম্পল ভাবো, এর যা পোটেনশিয়াল সারফেসে হতো সেটা তো মেনটেন হতো, এর চার্জ থাকলে আরও পোটেনশিয়াল ভেতরে ঢুকলে বাড়বে, কিন্তু এই পয়েন্টে আমি যদি পোটেনশিয়াল বলি তাহলে এর আউটার সারফেসে যা হয়ে গেল সেটা অ্যাটলিস্ট মেনটেন হবে। অ্যান্ড এবার যদি বলো কানেক্ট যদি করে দিই, এটাকে যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে মাস্ট বলবো যে সেম পোটেনশিয়াল হতে হবে। এখন আমি যদি বলি এটাতে কিছু চার্জ আছে, তাহলে এর থেকে কিছুটা পোটেনশিয়াল এখানে বাড়বেই, কারণ এই পয়েন্টে পোটেনশিয়াল যেটা এর জন্য প্লাস এর জন্য কন্ট্রিবিউশন হয়ে গেল। ফার্দার এই পয়েন্টে ঢুকলে যদি এর চার্জ থাকে, আমরা আগের যেভাবে করলাম, এটা পোটেনশিয়াল ইনক্রিজ করবে, তাহলে ইনক্রিজ হতে দেওয়াই যাবে না। এর পোটেনশিয়াল সেম হতে গেলে এটাতে কোনো চার্জ থাকা যাবে না। সেই লজিকে আমি বলতে পারি পুরো চার্জটা আউটার সার্ফেসে চলে আসবে, আর সেটার পোটেনশিয়াল একটা কনস্ট্যান্ট হয়ে যাবে কত, আমি যদি ভি পোটেনশিয়াল বলি কানেক্ট করে দিলে সেটা কমন পোটেনশিয়াল হয়ে যাবে কত, পুরো চার্জ 3Q ফর্ম করে যাবে, কি কে ইন্টু 3Q পুরো চার্জ, আর সেলের রেডিয়াস বি বলছি, এটা সারফেসে যেটাই পোটেনশিয়াল সেটাই সব জায়গায়, এটার পোটেনশিয়াল এর পোটেনশিয়াল সব জায়গায় সেই পোটেনশিয়াল ভ্যালু সেম থাকবে। হয়েছে, এটা হলো তোমার কানেক্ট করলে চার্জ ফ্লোর ব্যাপারটা বলছি। এবার একটা কেস বলছি, সাপোজ কনসেন্ট্রিক এই যে সেলগুলো বলছি, যদি চার্জগুলো ইন্ডিভিজুয়ালি এরকমভাবে লোকেটেড হতো, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। দেখো যে চার্জগুলোর ক্ষেত্রে আমরা এই যে সেলগুলো ইউজ করছি না, এই সেলগুলোর তুমি হয়তো ভাবছো এর কোনো থিকনেস নেই, অ্যাকচুয়ালি কিন্তু থিকনেস আছে। মানে যেরকম আমরা ওই 11-এর সোপ বাবলের ক্ষেত্রে বলতাম না, এই ফিল্মটার একটা থিকনেস আছে ফাইনাইট, যতই বলি আমি একটা, এটা একটা সারফেস সাপোজ ভাবো, এটা কিন্তু থিন ফিল্ম, মানে বেসিক্যালি এরকম, আমি জাস্ট অনেকটা বেশি দেখাচ্ছি বলে ভেবো না এতটা বেশি, কিন্তু কিছু না কিছু থিকনেস থাকবে ফাইনাইট। আমি যতই বলি জাস্ট ওয়াল আছে, কিন্তু ওয়ালের একটা ফাইনাইট থিকনেস আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। এটার ক্ষেত্রেও তাই বলবো, কিন্তু এটা ইনার বলছি, একদম ইনার যেটা সবসময় মাথায় রাখতে হবে, একদম ইনার যেটা তার অনলি আউটার সারফেসে চার্জ থাকে। তাহলে ধরে নিলাম এটাতে কিউ চার্জ দিয়েছিলাম আর এটাতে -2Q চার্জ দিয়েছিলাম টোটাল ইনিশিয়ালি। ভালো করে শোনো, এবার চার্জের ব্যাপারে আমি একটু রিডিস্ট্রিবিউশন বলছি, ডিস্ট্রিবিউশনটা কেমন হবে বা কি ওয়েতে এরা থাকে। সিম্পল আমরা যদি আউটসাইড থেকে দেখি বলবো যে কিউ চার্জ দিয়েছে, ওটাতে -2Q চার্জ দিয়েছে, ঠিকই আছে, যেরকম আছে ওরকম পড়ে আছে না, এই চার্জগুলো একটু রিডিস্ট্রিবিউট হয়ে যাবে। কীরকমভাবে, এরকম কেসে চার্জ দেওয়া মানে এই যে প্লাস বডি বলছো না, এই +Q চার্জ দেওয়া মানে এই বডিটার পুরো চার্জটা আউটার সারফেসে চলে আসবে, কারণ এর ইনসাইডে কোনো চার্জ নেই। আর এই কিউ চার্জটা +Q চার্জটা এর ইনার সারফেসে একটা -Q ইন্ডিউস করবে, কার, আউটার সেলের ইনার সারফেসে। আবারও বলছি, এইখানে তুমি +Q চার্জ দিয়েছিলে, এটাতে -Q চার্জ দিয়েছিলে, কোনো প্রবলেম নেই, যেরকম দিয়েছিলে ঠিকই আছে, কিন্তু চার্জগুলো একটুভাবে অ্যারেঞ্জড হয়ে গেছে, এরকমভাবে এক জায়গায় চার্জ নেই, ইনার অ্যান্ড আউটার সারফেসে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। মানে সিম্পল তুমি এই যে জিনিসটা দেখলে, ধরো কিউ আর 2Q, এটা আমি সিম্পল লজিকে কি বলবো যে হ্যাঁ এই সেলে কিউ চার্জ আছে, এই সেলে 2Q চার্জ আছে, বাট ব্যাপারটা একটু ডিফারেন্ট আছে।
এর এই কিউ চার্জটা কোথায় আছে? যখন এরকম কোনো সেল চলে আসবে, দুটো, আমি কানেকশানের কথা অ্যাভয়েড করছি, এরকম দুটো সেল যখন চলে আসবে তখন কিন্তু এর একটা ইনার অ্যান্ড আউটারের ব্যাপার চলে আসবে। যদি ইনার স্পিয়ারে কোনো চার্জ থেকে থাকে তাহলে তখন কিন্তু এর আউটার সারফেস একটা, ইনার সারফেস একটা ডিফারেন্ট চার্জ ক্রিয়েট হবে। এই জিনিসটা রিডিস্ট্রিবিউশন এখন বোঝাচ্ছি। তাতে আমরা একটা জিনিস ফলো করব, যে চার্জে কনজারভেশন। বলছি কনজারভেশনটা কোথায় ফলো হবে। দেখো, এই কিউ চার্জটা কি করলো, এখানে কিছুটা চার্জ ইনডিউস করলো। কতটা চার্জ ইনডিউস করবে? এক্স্যাক্টলি প্লাস কিউ যদি চার্জ হয়, এই ইনার সারফেসে মাইনাস কিউ ইনডিউস করবে। কোথায়? ইনার সারফেসে বলছি, ইনার সারফেসে মাইনাস কিউ ইনডিউস করবে। আবার একটা জিনিস দেখো, এই আউটার যে সেলটা এর সাথে তো কোনোভাবে কানেক্টেড নয়, তাহলে এর যে নেট চার্জটা কিউ টু কিউ দিয়েছিলে সেটা তো আমাকে মেনটেন রাখতে হবে, রাইট না? তাহলে এখানে মাইনাস টু কিউ যে টোটাল রাখতে হয়, এর থেকে ইনডিউস করেছে মানে ওর নিজের চার্জগুলোকে এদিক ওদিক করছে, এর চার্জগুলোকে এদিক ওদিক ডিস্ট্রিবিউট করছে। তাহলে প্লাস কিউ যদি মাইনাস কিউ ইনডিউস করে দেয়, এই বডির যদি টোটাল মাইনাস টু কিউ মেনটেন হতে হয়, তাহলে আউটার সারফেসেও রিমেনিং মাইনাস কিউ রিমেন থাকবে, আউটার সারফেসে জাস্ট মাইনাস কিউ থাকবে। সিম্পল না? এবার আমি আচ্ছা আরেকটা এক্সাম্পল বলছি। ধরে নাও এটা আমি বললাম একটা স্পিয়ার বললাম, এর ক্ষেত্রে তো আর থিকনেস দেখিয়ে লাভ নেই কারণ এর চার্জটা আউটসাইডে থাকবে। এটা আমি বললাম মাইনাস কিউ বললাম, আচ্ছা ঠিক আছে প্লাস কিউ। তো প্লাস কিউ চার্জের একটা স্পিয়ার বললাম, তার অ্যারাউন্ড একটা সেল আছে। সেল মানে আমি ওরা ডিস্ট্রিবিউশন ভাবতে গেলে একটু থিকনেস ভাবতে হবে। তো সেই থিকনেসে আমি বললাম এটাতে টোটাল চার্জ দিয়েছি যেটা, সেটাতে তুমি ধরে নাও কত চার্জ দিয়েছি, প্লাস টু কিউ দিয়েছি। তাহলে এই প্লাস কিউ কী করবে? এখানে একটা মাইনাস কিউ ইনডিউস করবে ইনার ওয়ালে অফ দ্য আউটার সেল। আউটার সেলের ইনার ওয়ালে কতটা? মাইনাস কিউ, মাইনাস কিউ। এখন এর যদি চার্জ কনজার্ভ রাখতে হয় টোটাল প্লাস টু কিউ রাখতে হবে, মাইনাস কিউ হয়ে গেছে। তাহলে এখানে কতটা তুমি চার্জ দেখাবে, শো করবে কতটা এখন আউটার সারফেসে? তাহলে এখানে মাস্ট কিছুটা পজিটিভ করতে হবে। এটার সঙ্গে আননোন একটা চার্জ ধরে নিয়ে আমি ধরে নিলাম কিউ। কি করতে হবে বলো তো? এই কিউ এর সাথে প্লাস অফ মাইনাস কিউ করে যেন আমার আলটিমেট প্লাস টু কিউ আসে। তো সেই লজিক দিয়ে আমি বলতে পারি যে স্মল কিউ এর ভ্যালু যেন থ্রি কিউ হয়ে যায়। মিলিয়ে দেখো, থ্রি কিউ যদি আউটার সারফেসে থাকে প্লাস থ্রি কিউ, অবভিয়াসলি প্লাস থ্রি কিউ যদি আউটার সারফেসে থাকে তাহলে আমি বলতে পারি প্লাস থ্রি কিউ মাইনাস টু কিউ, মিলিয়ে দেখো প্লাস টু কিউ আছে। তো এখান থেকে আমি এই ব্যাপারটা বলতে পারি যে চার্জ কিন্তু এরকম ডিস্ট্রিবিউশনের সময় ইনার অ্যান্ড আউটার সারফেসে চলে আসবে যদি কনসেন্ট্রিক সেল হয়। সেলগুলো যদি এরকম কনসেন্ট্রিক স্পিয়ারের মতো বিহেভ করে তখন কিন্তু অনলি আউটার সারফেসে চার্জ থাকবে না, চার্জটা কিন্তু ইনার অ্যান্ড আউটার দুটো সারফেসে রিডিস্ট্রিবিউট হবে। এক্সাম্পল বলে বুঝতে পারবে। হ্যাঁ, এখানে একটা গ্রাউন্ডিংয়ের ব্যাপার। আচ্ছা আরেকটা কেস বলছি। সাপোজ ধরে নাও তিনটে সেল বললাম, আমি থিকনেস দেখাচ্ছি না। সাপোজ বললাম এটা কীরকম, কিউ কিউ চার্জ দিয়েছ, এটাতে আমি দিয়েছি মাইনাস কিউ প্লাস টু কিউ, হয়েছে? এবার আমাকে ইনার অ্যান্ড আউটার বলতে হবে। জাস্ট আমি ইনার পয়েন্টগুলো নাম দিচ্ছি এরকম, এর ইনার এর আউটার বলছি। ধরে নাও এর ইনার এ বললাম, এর আউটার বি বললাম। এটা অ্যাকচুয়ালি এরকম ডায়াগ্রাম দেখানো উচিত, অতটা আর করছি না। এটাকে সি পয়েন্ট বললাম, এর ইনারটাকে আউটারটাকে ডি বললাম, এর ইনারটাকে ই বললাম, আউটারটাকে এফ বললাম, রাইট? জাস্ট বোঝার জন্য বলছি। এবার ফার্স্ট কথাটা হবে একদম সিম্পল কেস, যে কিউ এ নেই, দেখতে পারি আমি বলে দিয়েছি একদম ইনার মোস্ট সেলের ইনার সারফেসে কোনো চার্জ কিন্তু থাকবে না, কোনো চার্জ কিন্তু থাকবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে পারো। আচ্ছা, এখানে যদি পয়েন্ট চার্জ প্লেস করে দিতাম, ধরে নাও এটা প্লাস কিউ বলছি, তো এটাকে একটা প্লাস কিউ দিলাম,
এবার দেখো চেঞ্জ আসবে, প্লাস কিউ বলার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট বলতে হবে এ একটা মাইনাস কিউ ইন্ডিউস করবে কার, ইনার সারফেসে, ইমিডিয়েট আমি মাইনাস কিউ লাগাবো। সেন্টারে যেহেতু প্লাস কিউ আছে তাহলে ও ইনার ওয়ালে তখন কিন্তু এ এখন আর ইনার মোস্ট বললে চলবে না, মানে ইনার মোস্ট সেল, বাট এ কিন্তু নিজের মতো থাকবে, মানে শুধু আউটার সার্ফেস চার্জ থাকবে বলে হবে না, ইনসাইডে যদি চার্জ চলে আসে তখন কিন্তু চার্জটা এই যে ও অপোজিটলি একটা মাইনাস কিউ ইন্ডিউস করলো, কিউ অ্যাট বি আউটার সারফেস অফ দ্য এই সেলটা যদি বলি কিউ অ্যাট বি, লজিক দেখো টোটাল আমাকে প্লাস কিউ রাখতে হবে এই সেলের, যার মধ্যে ভেতরে মাইনাস কিউ হয়ে গেছে, তাহলে প্লাস টু কিউ হলে তবে নেট ও কিউ থাকবে। কি বললাম, এই সেলটার দুটো জায়গা ইনার আর আউটার সারফেস, তাতে এই লজিক দিয়ে যে এইখানে প্লাস কিউ আছে মানে এই একটা মাইনাস কিউ ইন্ডিউস করবে, তাহলে সেই মাইনাস কিউ ইন্ডিউস করা মানে এই সেলে অলরেডি একটা চার্জ হয়ে গেছে মাইনাস কিউ, যাই করো ইনার আর আউটার মিলিয়ে যেন প্লাস কিউ থাকে, তাহলে আউটারে মাস্ট একটা টু কিউ প্লাস দিতে হবে, হয়ে গেল। আচ্ছা এবার যখন আমি সি পয়েন্টে বলছি কিউ অ্যাট সি, এটা স্মল কিউ বলো, কিউ অ্যাট সি মানে এই সেলটার ইনার সারফেসে বলছি, সেখানে তুমি চার্জের ব্যাপারে যখন ডিসকাস করবে তখন কি হলো দেখো, এইটার ইনার সেলে ইনার সারফেসে বলছি, তখন কিন্তু আমি ইমাজিন করব ওর ভেতরে টোটাল যতটা চার্জ আছে। দেখো এই ডিস্ট্রিবিউশন কি হবে সেটা তো আমি বলেই দিয়েছি, চার্জের কনজারভেশন তো আমার আলটিমেট মেনটেন হবে, তাহলে টোটাল ভেতরে কত চার্জ ছিল, প্লাস টু কিউ চার্জ ছিল, তাহলে প্লাস টু কিউ মানে চোখ বন্ধ করে লিখে দিতে পারো মাইনাস টু কিউ ইন্ডিউস হবে। বোঝা গেল সি পয়েন্টে কতটা চার্জ ইন্ডিউস হবে সেটা দেখবো কি করে না, তার আগে ভেতরে কতটা চার্জ আছে, টোটাল চার্জ যদি বলে প্লাস কিউ ছিল, প্লাস কিউ কত প্লাস টু কিউ, তাহলে প্লাস টু কিউ মানে আমার একটা মাইনাস টু কিউ ইন্ডিউস হবে। আবার লজিক দিয়ে যদি বলি প্লাস টু কিউ বলে দিয়েছে মাইনাস টু কিউ ইন্ডিউস করেছে মানে এই ডি পয়েন্ট এমন চার্জ রাখবে ওভারঅল যেন মাইনাস কিউ থাকে, তাই না, তাহলে মাইনাস টু কিউ যদি হয় তাহলে বাইরে যেন মাস্ট কিউ অ্যাট ডি, লজিকটা বুঝতে পারলে যে সি আর ডি পয়েন্টে চার্জ মিলিয়ে আমাকে নেগেটিভ মাইনাস কিউ রাখতে হবে, তার মানে এখানে প্লাস কিউ করবো মাস্ট। একটু ভেবে দেখবে বুঝতে পারবে যে টোটাল সি আর ডি ইনার অ্যান্ড আউটার ওয়াল মিলিয়ে টোটাল মাইনাস কিউ চার্জ থাকবে, অলরেডি তুমি সি পয়েন্টে চার্জ পেয়ে গেছো কত মাইনাস টু কিউ, তাহলে মাইনাস টু কিউ হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে, আর প্লাস করে কমিয়ে দাও, প্লাস কিউ করে আলটিমেটলি মাইনাস কিউ রাখলাম। কিউ অ্যাট পয়েন্ট ই, একই কথা বলবো, ই পয়েন্টে যখন চার্জ ভাবছি তখন আমি ইমাজিন করছি ওর আগে কত চার্জ হয়ে গেছে, ভেতরে কত চার্জ, দেখো এখানে তোমার ইনার আর আউটার ভেবে লাভ নেই কারণ ওভারঅল তোমার মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ জিরো প্লাস কিউ, আলটিমেট টোটাল ইনসাইড হচ্ছে প্লাস কিউ, ইনসাইডে প্লাস কিউ মানে ই পয়েন্টে একটা মাইনাস কিউ ইন্ডিউস হবে। এখান থেকে একই লজিক, টোটাল প্লাস টু কিউ মেনটেন করতে গেলে লজিক বলো কিউ অ্যাট এফ পয়েন্ট উইল বি টোটাল প্লাস কিউ করতে হবে, মাইনাস হয়ে এমনি কমে গেছে আরও বাড়াও প্লাস থ্রি কিউ করো, দেখো প্লাস থ্রি কিউ মাইনাস কিউ কত হলো প্লাস টু কিউ, কনজার্ভ হয়েছে। তাহলে এইভাবে চার্জটা রিডিস্ট্রিবিউট হবে বলতে পারি ইনার সার্ফেসে আউটার সার্ফেসে। এবার এইগুলো থেকে চার্জ ডেন্সিটি যদি কখনো ক্যালকুলেট করতে বলে চার্জটা যেভাবে আছে সেটা ওয়াইজ এরিয়া দিয়ে ডিভাইড করে দেবে, সার্ফেস এরিয়া মানে 4πr² স্ফিয়ারের জন্য, বাট চার্জের আমি রিডিস্ট্রিবিউশনটা এরকমভাবে বলতে পারি যে এইভাবে তোমার প্রডিউস হবে। ক্লিয়ার হয়েছে? তো আচ্ছা এটার কজটা এক্সপ্লেন করা হলো না, যদি কজ ভাবতে চাও যে এখানে তোমার মাইনাস কিউ কেন ইন্ডিউস হয়, দেখো এইটাতে তুমি বলে প্লাস কিউ, এই প্লাস কিউ এর জন্য একটা মাইনাস কিউ কেন ইন্ডিউস করতে হয়, অলওয়েজ এই যে প্লাস কিউ হলে আমি মাইনাস কিউ ইন্ডিউস হবে বলে দিলাম কেন, তার কারণ হচ্ছে দেখো এটার সবচেয়ে ইজিয়েস্ট লজিক যে এই জায়গাটা তো মেটাল দিয়ে ফিল আপ, আমি বলেই দিয়েছি যে কোনো মেটালের সলিড পোর্শনের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো, এই লজিক দিয়ে কিন্তু আমি এক্সপ্লেন করে দিতে পারি ব্যাপারটা কি না, এরকমভাবে একটা গসিয়ান সারফেস ইমাজিন করে নেব, সেটার যদি আমি ইলেকট্রিক ফিল্ড জিরো বোঝাতে চাই তাহলে বলবো সে বাউন্ডেড চার্জটাকে নেট জিরো মাস্ট করবেই, তবে ইলেকট্রিক ফিল্ড তো জিরো হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো কস ল অ্যাপ্লাই করলে কি বলবো বাউন্ডেড টোটাল চার্জটা জিরো হতে হবে, আর সেটার বেসিসে যদি বলি তাহলে এখানে আমি বলবো সিম্পল যে এর ইনসাইডে চার্জ জিরো মানে এ তো অলরেডি প্লাস কিউ নিয়ে রেখেছে, কোনো না কোনোভাবে তোমাকে মাইনাস কিউ ম্যানেজ করতে হবে, একটাই জায়গা আছে সেটা হচ্ছে ইনার ওয়াল অফ দ্য আউটার সেল, তো সেই লজিক দিয়ে আমি ইলেকট্রিক ফিল্ড জিরো বলতে পারি। এটা না বুঝলেও চলবে, শুধু এইটুকু মনে রাখবে ওর ভেতরে যে কোনো জায়গা থেকে আমি তাকালে ইনসাইডে যতটা চার্জ থাকবে সেটার অপোজিট চার্জ ইন্ডিউস হবে ইনার ওয়ালে। আচ্ছা
এটা কমপ্লিট হলো না, আরেকটা গ্রাউন্ডের কনসেপ্ট আছে। তো গ্রাউন্ডের কনসেপ্টটা কীভাবে বললাম দেখো, সাপোজ এই কেসটাই বলছি, এরকম 3টে কনসেন্ট্রিক সেল আছে। গ্রাউন্ডের কনসেপ্টটা এক্সট্রা একটা কনসেপ্ট শিখতে হবে, যেটা হচ্ছে পোটেনশিয়াল সেম। সিম্পল, ধরে নাও গ্রাউন্ডেড হলে কি হয়, এটা একটা স্পিয়ার বললাম, এটা কনসেন্ট্রিক এরকম সেল একই ওয়েতেই বলছি। ধরে নাও এই মিডলেরটা গ্রাউন্ডেড, চার্জ কিছু একটা দিয়ে রেখেছো ভেবে নাও, এটাতে আমি বললাম প্লাস কিউ চার্জ দিলাম, সেকেন্ডটা গ্রাউন্ড করলাম, আর থার্ডটাকে আমি বললাম সাপোজ প্লাস কত বলবো 2 কিউ চার্জ দিয়ে দিলাম। আচ্ছা, এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, যে এবার যদি আমি পয়েন্টগুলো বলি, আমি সেন্টারে কোনো চার্জ রাখিনি, তাহলে এখানে একটাই পয়েন্ট বলবো, আউটার পার্ট এ পয়েন্ট, এর ইনার আউটার বি অ্যান্ড সি, এটা ডি পয়েন্ট বলবো, ইনার পয়েন্ট আউটার পয়েন্ট ই। আচ্ছা, একটা লজিক এমনিতে ভাবো, যে আমি যদি পোটেনশিয়াল বলতাম এই সেলটার, সেটা কিন্তু মাস 0 বলতে হবে। অ্যান্ড এটাই একটাই কনক্লুশন, মানে একটাই লজিক তোমাকে ইউজ করতে হবে। যদি কোথাও গ্রাউন্ডেড হয় তাহলে সেখানে একটাই সিঙ্গেল একটা কনক্লুশন ইউজ করা যায়, সিঙ্গেল একটা এক্সপ্রেশন ইউজ করা যায় যে পোটেনশিয়াল ওখানে 0 হবে, তার থেকে আর যা খুশি হতে পারে, কিন্তু আর এক্সট্রা কোনো কন্ডিশন আমি পাবো না, বাস পোটেনশিয়ালটা 0। গ্রাউন্ডেড মানে আমরা জানি পোটেনশিয়ালটা 0, এখন আমরা ওটাই ইউজ করবো, এর বেশি আর এক্সট্রা কিছু শিখবো না এখানে, কিন্তু লজিকগুলো ইউজ করে আদার কিছু কন্ডিশনে আমরা যেতে পারি। দেখে নাও, এখানে ফার্স্ট যেটা বলতে পারি যে এই প্লাস কিউ চার্জ আছে এটাতে। আচ্ছা, প্লাস কিউ মানে কি, এ কি করবে, কোনটা, এটাতে ফার্স্ট বলবো প্লাস কিউ মানে ওর আউটার সারফেসে চলে আসবে, একদম ইনার মোস্ট সেলের প্লাস কিউ দেওয়া মানে পুরো আউটার সারফেসে ঘুরে বেড়াবে, আর প্লাস কিউ দেওয়া মানে ওর ইনার সারফেসে, কোনটা সেকেন্ড সেলের ইনার সারফেসে ও একটা মাইনাস কিউ ইন্ডিউস করে দেবে, কিউ অ্যাট বি মাইনাস কিউ মাস্ট, এই যে প্লাস কিউ এখানে চার্জ দেওয়া মানে ওর ইনার সারফেসে মাইনাস কিউ ইন্ডিউস হবে। ওকে, এবার একটা জিনিস বলো, কিউ সিতে যদি আমি বলি, কিউ সিতে যদি আমি বলি যে কতটা চার্জ থাকবে, বলতে পারবে? কিউ সিতে চার্জ যদি আমাকে বের করতে বলা হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পয়েন্টে পোটেনশিয়াল 0 স্যাটিসফাই করতে হবে, পোটেনশিয়াল 0 স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তার আগে আমি টোটাল চার্জ বের করে নিই, সিম্পল ভাবো, যদি আচ্ছা এটা তোমাকে পোটেনশিয়াল না, চার্জের ডিস্ট্রিবিউশন এখন করতে হবে না, ব্যাক করছি। আমি বলছি সাপোজ এখানে কোশ্চেনটা একটু পাল্টাচ্ছি, সাপোজ বললাম এরকম চার্জ দেওয়া আছে, প্লাস কিউ দেওয়া আছে, এটা গ্রাউন্ডেড আছে, আর এটা হচ্ছে প্লাস 2 কিউ দেওয়া আছে, রাইট? এবার আমি জাস্ট বলছি যে এইটাতে কোনো চার্জ থাকবে নাকি গ্রাউন্ডেড বলে সব চার্জটা ফ্লো করে যাবে। আমি এক্ষুনি বলছিলাম এটা গ্রাউন্ডেড মানে একটা কনক্লুশন আমি ইউজ করতে পারি যে এর পোটেনশিয়াল 0, এটা কনফার্ম। কিন্তু একটা জিনিস বলো, গ্রাউন্ডেড মানে তো আর্থের সঙ্গে কানেক্টেড, তাহলে যে কোনো সময় চার্জ কিন্তু ফ্লো করে যেতে পারে, বাট ফ্লো কিন্তু করতে পারে নাও করতে পারে, কম্পালসারি হচ্ছে পোটেনশিয়াল 0 মেনটেন করা, তো সেইটা এনিহাও তোমাকে মেনটেন করতেই হবে, তার জন্য যা খুশি হতে পারে। তাহলে সাপোজ আমি এদের ডিস্ট্রিবিউশন, দেখো ডিস্ট্রিবিউশন নিয়ে আমার অতটা ইন্টারেস্ট নেই এই কেসে, যে চার্জের ব্যাপার যদি বলা হয়, এখানে চার্জটা যদি বলা হয় ইনার সারফেস আউটার সারফেস ম্যাটার করে না, আমার কিন্তু আলটিমেট একই জায়গাতেই আছে। এখানে যদি থিকনেস টেন্স টু 0 বলি, তাহলে এইখানে আউটার সারফেসে কত থাকলো, ইনার সারফেসে কত থাকলো, সেটা ম্যাটার করে না, টোটাল কতটা চার্জ আছে এটা বললেই আমার কাজ হয়ে যাবে, রাইট? সেম জিনিস বলছি, যদি এই সারফেসের পোটেনশিয়াল বলি, ধরো সি পয়েন্টে পোটেনশিয়াল বলছি, ভিসি কি বলতে পারি বলো তো? আমাকে কিন্তু অ্যাজিউম করতে হবে যে চার্জ 0 নয়, মাস্ট কিছু একটা চার্জ ধরে রাখতে হবে, স্মল কিউ ধরলাম, কোনটা এই মানে মিডলে সেলটাকে ধরে নিলাম কিউ চার্জ আছে, আর 0 হলে 0 হয়ে যাবে, কোনো ম্যাটার করে না। কিন্তু আমি বলছি যে ভিসি যদি বলা হয়, ভিসি যদি 0 করতে হয়, এটাকে আমাকে 0 করতেই হবে কারণ গ্রাউন্ডেড, তাহলে সি পয়েন্টে পোটেনশিয়াল যদি 0 করতে হয়, তাহলে সেখানে পোটেনশিয়ালের কন্ট্রিবিউশন কী কী আছে এগুলো বলো? কে আউটার মোস্ট সেলের
আপ টু সারফেস যে কন্ট্রিবিউশন হয়ে গেছে লিখে দিতে পারি। আচ্ছা, এগুলো রেডিয়াস তুমি ধরে নাও একদম ওই রকমই আছে, এ 2a আর এটা বললাম 3a, এ 2a আর 3a, তিনটে রেডিয়াসে তিনটে স্পিয়ার বললাম। তাহলে ফার্স্ট যেটা বলতে পারি এর জন্য 3a হয়ে গেল। চলো নেক্সট বলছি, এইটাতে আমার নিচের কোনো চার্জ যদি থাকে কিউ, তাহলে আমি বলবো প্লাস কে, ও ওটা হচ্ছে সারফেসের পয়েন্ট কত কিউ বাই 2a সারফেস পর্যন্ত এই পয়েন্ট। আচ্ছা, তারপরে এই স্পিয়ারে যদি কন্ট্রিবিউশন থাকে সেটা তো আউটসাইডে পয়েন্ট, তাহলে পুরো পয়েন্ট লাইক কন্ট্রিবিউট করবে অ্যান্ড ডিস্টেন্সটা হবে 2a। তাহলে আমি বলতে পারি কে কিউ বাই 2a। কিন্তু আমার ওভারঅল যেন পোটেনশিয়াল 0 হয়, তাহলে সেই লজিক দিয়ে আমি কি বলতে পারি, এটা যদি 0 করতে হয় এই দুটো তো আমি অ্যাড করে নিতেই পারি। তাহলে কে কে কেটে দাও, কে ইন্টু কিউ বাই 2a ইকুয়ালস টু এদিকে আসবে কে কিউ বাই এ নাও 2/3 প্লাস হচ্ছে হাফ নেগেটিভ অফ, নিজেরা করে দেখবে বুঝতে পারবে, চলে আসবে এটা। তাহলে এখান থেকে কে কিউ স্মল কিউ ইকুয়ালস টু কত আসছে 2 টাইম অফ কিউ বাই এ কেটে গেল মাইনাস 2q ইন্টু হচ্ছে তোমার এটা করলে 6 4 প্লাস 7/6 মানে 7/3 কিউব, স্মল কিউ ইকুয়ালস টু মাইনাস 7q/3। অতটা নেগেটিভ চার্জ ও কন্টেন করবে। কোনটা? ওই যে বললাম পোটেনশিয়াল আমাকে 0 এনিহাও স্যাটিসফাই করতে হবে, তাতে করে তুমি স্মল কিউবের ভ্যালু এরকম না পুট করলে তুমি আনতে পারবে না, রাইট? তাহলে আমি বলতে পারি ফার্স্ট যেভাবে প্রসিড করছিলাম এটা বুঝতে পারলে যে পোটেনশিয়াল সেম 0 করতে গেলে কি করতে হবে। এবার আমি যদি চার্জের ব্যাপারে বলি, ফার্স্ট বিটা লিখে দিয়েছিলাম অলরেডি, কিউ বি কত লিখবো মাইনাস কিউ, কেন বললাম প্লাস কিউ মানে মাইনাস কিউ, এটা রাইট আছে। কিউ বি ইকুয়ালস টু মাইনাস কিউ, কিউ সি ইকুয়ালস টু করতে পারবে নিশ্চয়ই, কারণ ওভারঅল আমাকে মাইনাস 7q/3 রাখতে হবে। কোনটা? সেকেন্ড সেলটাতে, মিডলের সেলটাতে মাইনাস 7q/3 রাখতে হবে। তাহলে বলো কিউসি কত হবে? অলরেডি মাইনাস কিউ চলে গেছে ওর ইনার সারফেসে, কিউ বি ইকুয়ালস টু মাইনাস কিউ, এটা রাইট আছে। তাহলে সেখানে যদি মাইনাস কিউ চলে যায় তার থেকে মাইনাস কিউ করলে কত আসবে, আর কিছুটা মাইনাস করলে হয়ে যাবে কত হচ্ছে মাইনাস 4/3 কিউ, করে দেখে নেবে নিজে থেকে। ডি পয়েন্টে যদি বলি কিউ অ্যাট পয়েন্ট ডি কত লিখবো, কিউ অ্যাট পয়েন্ট ডি, ডি পয়েন্টে যদি আমি চার্জ বলি তার আগে আমি ফোকাস করব ভেতরে টোটাল কতটা চার্জ আছে, সেটা কতটা না সেটা বললে মাইনাস 7/3 টোটাল এটাতে যা আছে, আর ভেতরে হচ্ছে প্লাস কিউ মানে মাইনাস 4q/3 নেট, তাহলে প্লাস 4q/3 হবে। যে লজিক এতক্ষণ আমি এক্সপ্লেন করেছি ওটাই বলছি। আচ্ছা, আউটারে বলো কিউ অ্যাট ই যদি বলি, আর একটা কন্ডিশন লাস্ট, সেটা হচ্ছে এইটার কন্ডিশন যদি আমাকে স্যাটিসফাই করতে হয় 2q রাখতে হবে, তো 2q মানে হচ্ছে এটা 6 করতে হবে 2/3 প্লাস 2/3 কিউব, নিজের মতো করে দেখবে হয়ে যাবে এটা। এই হচ্ছে তোমার চার্জের ডিস্ট্রিবিউশন। চার্জের এই ডিস্ট্রিবিউশনগুলো এরকম হবে যে সারফেস ইনার আর আউটার। আর এখানে যেটা বললাম যে আগে এই চার্জটা টোটাল জেনে রাখতে হবে, এটার ক্ষেত্রে গ্রাউন্ড করে আগে জানতে হবে যে চার্জ কত হচ্ছে, দেন রিডিস্ট্রিবিউশন কীরকম হবে, ইনার অ্যান্ড আউটার সারফেসে কীভাবে ডেভেলপ করবে আর প্রডিউস হবে। ওকে, লাস্ট আর একটা বলছি, সাপোজ বলছি যে এখানে ইনারটাকে গ্রাউন্ড করলাম, ইনার স্পিয়ারকে গ্রাউন্ড করলাম, ইনার স্পিয়ারকে গ্রাউন্ড করলাম আর আউটার স্পিয়ারে কিউ চার্জ দিলাম, ধরে নাও প্লাস কিউ চার্জ দিয়েছি, আর ইনারটাকে গ্রাউন্ড করেছি। এখন আমাকে চার্জটা একটু বোঝাও দেখি কি হবে, এইটাতে কত চার্জ আসবে। ফার্স্ট অফ অল যেটা তোমাকে মাথায় রাখতে হবে, এটার ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে আমি যদি চার্জ বলি এইটাতে কিছু আছে, যেখানে আমি বলে দিয়েছি যে গ্রাউন্ড হবে, ধরে নয় এটা এ পয়েন্ট বলছি এটা বি পয়েন্ট বলছি,
আচ্ছা বি পয়েন্ট বলতে আউটার সারফেস শুধুই হবে, এটা বি আর সি দুটো পয়েন্ট বলবো, কেন ইনার আর আউটার দুটো পয়েন্ট কনসিডার করতেই হবে। আচ্ছা ফার্স্ট আমি যেটা বলছি যে আগে আমার VA0 কন্ডিশন লাগিয়ে দিতেই হবে, এটা আমি বলতেই পারি, কিন্তু QA এই ইনার সেলে নট ইকুয়ালস টু 0 আমি বলতেই পারি, 0 হতেই পারে বাট কম্পালসারি নয়। তাহলে এখানে পোটেনশিয়াল 0, এইটুকু হচ্ছে তোমাকে স্যাটিসফাই করতেই হবে। এবার একটা জিনিস বলো, যদি আমি পোটেনশিয়াল এই পয়েন্টের বলি, আচ্ছা এই পয়েন্টে পোটেনশিয়ালে চলে যাও তো, একদম VA লেখো তো, VA 0 হলে কি হবে? VA যদি 0 হতে হয় তাহলে কি হতে হবে বলো? তাহলে ফার্স্ট কন্ডিশন এটাই যে VA 0 হওয়ার কন্ডিশনটা এটা বলছে যে পোটেনশিয়াল অ্যাট VA কত লিখবো না, এই VA পয়েন্টে আমি ধরে নিলাম কিছু একটা চার্জ আছে স্মল কিউ। তাহলে স্মল কিউ যদি চার্জ থাকে, আগে এই পয়েন্টে পোটেনশিয়ালে কার কন্ট্রিবিউশন থাকবে? ধরে নাও এটা A রেডিয়াস, এটা 2A রেডিয়াস, আচ্ছা এটা B রেডিয়াস বলো তো, A আর B রেডিয়াস বলছি। তাহলে A রেডিয়াস আর B রেডিয়াস যদি বলি, সেখানে পোটেনশিয়াল অ্যাট A পয়েন্ট বের করতে গেলে তাহলে আউটার সেলে কত চার্জ আছে? কিউ, সে কন্ট্রিবিউট করে দেবে আপ টু সারফেস, কিউ বাই বি পর্যন্ত কন্ট্রিবিউট করে স্টপ করে দিয়েছে। এই পয়েন্টে গিয়ে তুমি কি বলছো? এর নিজের কিছুটা কন্ট্রিবিউশন থাকবে, বাট এর কন্ট্রিবিউশন আপ টু সারফেস থেকে গেছে, এটাতে কত বলবো? প্লাস কে ইন্টু স্মল কিউ আননোন বাই রেডিয়াস A বলছো। কিন্তু এটাকে তোমাকে মাস 0 করতে হবে, 0 করতে গেলে আমি কি বলবো? এই স্মল কিউ যে চার্জটা কে ইন্টু স্মল কিউ বাই A যেটা, সেটা ইকুয়ালস টু হবে নেগেটিভ অফ কে ক্যাপিটাল কিউ বাই ভি। তাহলে এখান থেকে আমি বলতে পারি স্মল কিউ যেটা হবে নেগেটিভ অফ A বাই বি টাইম অফ কিউ। খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন, এদের রেডিয়াসের রেশিওর নেগেটিভ ভ্যালু, অবভিয়াসলি স্মল কিউ এর যে ভ্যালুটা হবে সেটা ক্যাপিটাল কিউ এর থেকে লেস, আর সেটা নেগেটিভ টাইম অফ আর ইনার বাই আর আউটার A বাই বি অফ টোটাল কিউ, আর এটারই নেগেটিভ ইনডিউস হবে। এখন একটা জিনিস দেখো, এটাতে যদি আমি এতটা চার্জ থাকে বলি, কোনটা স্মল কিউ চার্জ থাকে বলি, তাহলে A ফার্স্টে অতটা নেগেটিভ, তাহলে এর গায়ে কত থাকলো? মাইনাস কিউ, এই কিউটা কেটে আমাকে মাইনাস কিউ বলতে হবে, মাইনাস কিউ এর জন্য প্লাস কিউ ইনডিউস হবে, প্লাস কোনটা কিউ বি লিখে দিয়ে আলাদা করে বুঝতে পারবে, কিউ বি ইকুয়ালস টু কত লিখবো? প্লাস স্মল কিউ, কিউটা কি এটা, আর কিউ সি যদি বলি আউটার সারফেসে ক্যাপিটাল কিউ মাইনাস কিউ বি, মানে কত? কিউ মাইনাস স্মল কিউ। ভ্যালু পুট করে দেখতে পারো, এটা মানে হচ্ছে কিউ এর জাস্ট ভ্যালু পুট করবো, তাহলে কিউ ইন্টু এ মাইনাস করে না, ভ্যালু পুট করে বুঝতে পারবে না। কিউ সি ইকুয়ালস টু কত লিখছি দেখো, কিউ মাইনাস কিউ বি মানে হচ্ছে ওটাই স্মল কিউ, মানে A বাই বি, আমি নেগেটিভ সাইন বসাচ্ছি না কিন্তু জাস্ট ভ্যালু পুট করছি, বলছি কিউ, কিউ ইন্টু বলবো বি মাইনাস A বাই। এটা হলে ইনারটা, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে ইনার, এটা ডিরেক্টলি কোশ্চেনও আসতে পারে যে ইনার যদি গ্রাউন্ডেড হয়, আউটারটাকে কিউ চার্জ যদি দেওয়া হয়, তাহলে ইনারে কতটা চার্জ ইনডিউস হবে, বা বেসিক্যালি এই আউটার সেলের ইনার সারফেসে কতটা চার্জ থাকবে, সেটা হচ্ছে এইটা। আউটারে কতটা থাকবে? এইটা। আউটার সেলের আউটসাইডের সারফেসে এটা, ইনসাইডের সারফেসে এইটা, আর এইটাতে এটারই অপোজিটে চার্জ থাকবে। পুরোটা কমপ্লিটলি আগে ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে এটা হয়ে গেলে স্ফেরিক্যাল ক্যাপাসিটর অনেক ইজি হয়ে যাবে, আর কিছু থাকবে না। স্ফেরিক্যাল ক্যাপাসিটর এইটা থেকেই আমি জাস্ট কন্টিনিউ করবো এরপরে।